আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম জনগণ, কি অবস্থা? হঠাৎ দেখে চিনতে পারিনি। আমারও এরকম মনে হয়েছে। আমিও স্ক্রিনে দেখে মানে আমরা লাইভ ক্লাসে যখন দাঁড়াই তখন তোমাদের কমেন্ট দেখার জন্য আমাদের সামনে একটা চমৎকার টিভি থাকে। সো এই স্ক্রিনে দেখে আমিও চিনতে পারিনি আসলে। জি, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? আমি আসলে চোখে একটু ব্লার দেখতেছি। একটা বিশেষ কারণে আমি এই চশমাটা পরে আছি। সো সেদিকে খুব বেশি যায়েন না। এই যে এই ধরনের গরিব দুঃখী কমেন্ট, আমি ভাবছিলাম আজকের ক্লাসে আমি অনেক কিছু পড়ায় উল্টায় ফেলবো একদম ফটো ইলেকট্রিক ইফেক্ট। যদিও ক্লাসটা মাহাবীর আহমেদ মাহিন ভাইয়ের ক্লাস, তো আমি ভাবছিলাম যে আমি নিজেই নিজেকে মাহাবীর আহমেদ মাহিন পরিচয় দিয়ে নানান ভুংচুং করে আমি ফটো ইলেকট্রিক ইফেক্ট পড়ায় দিব, কিন্তু মানে এই কমেন্টটি আমি নাম বলবো না, নাম বললে মানুষজন জনগণের সামনে ছোট করা হবে। সেটা হচ্ছে সম্বোধন যাই হোক, ভাই বা স্যার, এটা হচ্ছে চূড়ান্ত, এটাকে কি বলা যায়, এমন কিছু বলতে হবে যাতে তারা অপদস্থ হয় কিন্তু আবার বেশি আঘাত না লাগে। সেন্টিমেন্ট বলে তো একটা ব্যাপার আছে। চূড়ান্ত সেফ খেলি, খুব সেফ খেলি, চূড়ান্ত যাচ্ছে তাই, যা তা টেক্সট, কথা কথা। মানে এর মতো ঘৃণিত ন্যাক্কারজনক কোনো কথা আমার নামটা নেন। আমি খুব অসহায় হয়ে পড়েছি, দুস্থ হয়ে পড়েছি, আপনি আমার নামটা নিলেই আমি বিল গেটস এলন মাস্ক হয়ে যাব, টেসলা নামায় দেব আমি ঢাকার রাস্তায়। কি হচ্ছে ক্লাসে? এখনো কিছু হচ্ছে না, আমি আসছি আপনাদের সাথে একটু দুইটা অপশন আছে। এক হচ্ছে মনের সকল কথা, আমি কিছু গল্প সল্প করতে পারি, অথবা হচ্ছে আমাদের আজকের ক্লাসের দুইটা টপিক আছে। দুইটা টপিক আছে, এর মধ্যে একটা টপিক হচ্ছে এক্স রে। এক্স রে খুবই লিমিটেড জিনিসপত্র আছে, কুলিজ নল, ওইটা থেকে উচ্চ গতি সম্পন্ন একটা রে বাইর হয়। সো ওই রিলেটেড কিছু কথাবার্তা, একটা ছোট সূত্র আছে, খুব বেশি কিছু নাই। বাট ফটো ইলেকট্রিক ইফেক্ট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো চাইলে হচ্ছে আমরা ফটো ইলেকট্রিক ইফেক্ট পড়তে পারি, অথবা আমরা হচ্ছে একদম মনের খুশি মতো মানুষজনের নাম নিতে পারি, যার যার কমেন্ট ভালো লাগবে তার নাম নিব। মিশায়েল উল হক বোধহয় কিছু একটা হবে, ওকে দেখতে পাই না। মিশায়েল সেরা ভাই, সেরা, লাভ ইউ। নন্দিনী বলছে পড়ান, ওকে পড়াইতে হবে। মিথ্যের দুনিয়া, মিথ্যের দুনিয়া বস, মিথ্যের দুনিয়া। ঠিক আছে, গল্প করেন না গোলাপ করেন, ওকে। কত নাম্বার ক্লাস এইটা? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞানের লেকচার নাম্বার 4। আই স্ট্রংলি বিলিভ যেহেতু লেকচার নাম্বার 4 আপনারা ইতোমধ্যে হচ্ছে, ভাই তুমি কি ফাদকে কল দিছিলা? আরো একটা জিনিস বলো, আমার ব্যাগটা আছে টিচার্স রুমে, আমি যেখানে বসি, ব্যাগটাও একটু কষ্ট করে নিয়ে আসতে, চেঞ্জ যখন করব পুরাটাই করি। হ্যাঁ আলহামদুলিল্লাহ, নাজিমউদ্দিন ভালো খবর, আলহামদুলিল্লাহ ভালো আছি, সহি সালামতে সুস্থ আছি। মাইন ভাইয়া না আসলে কি হয়, আজকে আমার সাথে ক্লাস করলি, বুঝছি তোরা মাহিন ভাইয়ের ফ্যান হয়ে গেছস। মানে কারেন্ট বুয়েটিয়ান বলে ব্যাপার, বুয়েটে যায়, ক্লাস করে, ল্যাব করে, আসতে দেরি হয়, বুয়েটিয়ান বলে কথা। আমাকে দেখি কিউট লাগছে, ও মাই গড, ব্লাশ, ব্লাশ করে যাচ্ছি। ঠিক আছে, হ্যাঁ আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। বুয়েটের নাট্যকলায় পড়ছিলেন এইটা, আমার বন্ধু বান্ধবরা আমাকে দুষ্টামি করে পচায় বলতো আমি বুয়েটের নাট্যকলায় পড়তাম। আমি মাহাবীর আহমেদ মাহিন, পড়াশোনা করছি বুয়েটে ম্যাটেরিয়াল এন্ড মেটালার্জি ইঞ্জিনিয়ারিং, আমি 21 ব্যাচ। ছবিটা আমারই একটু ফেস সোয়াপ হয়ে গেছে। সো ফটো ইলেকট্রিক ইফেক্ট এবং এক্স রে এবং ফটো ইলেকট্রিক ইফেক্টের আমি একটু আহ, ইতিহাসটা বলি। তোমরা সবসময় ফিজিক্স পড়ো, ফিজিক্সের থিওরিটা পড়ো, কনসেপ্টটা বুঝো, বাট ইতিহাসটা সব দিন হয়তো জানা হয় না। এই এরকম একটা
সিরিজ হইতে পারে ফিজিক্সের ইতিহাস, নট এ ব্যাড থিং। ভাল লাগলো ব্যাপারটা? সানগ্লাস পরে ক্লাসে দাঁড়াইলে এত বুদ্ধি বের হয়। আসলে পাঞ্জাবি পরে দাঁড়াইলে আমার আসলে মন ভালো থাকে। এই জন্য আবার ভন্ডামি শুরু করছেন। একটু ভন্ডামি না করলে একটা স্ক্রিনশট দাও। এটা স্ক্রিনশট নিয়ে আমাকে হয় ইনবক্সে দিবা বা একটা টেলিগ্রাম গ্রুপ খোলা হইছে। যদিও আমি টেলিগ্রামে খুব একটা দক্ষ না। টেলিগ্রাম আমি খুব একটা চালাই নাই। এই ১ম ই হয়তো একটা গ্রুপ-ট্রুপ মেইনটেইন করার চেষ্টা করতেছি। ওকে, তাইলে একটা সিরিজ ইনশাআল্লাহ আজকেই লঞ্চ করে দিলাম, নামায় দিলাম। স্ক্রিনশট দেশ ও জাতি এরকম একটা স্ক্রিনশট। এইটা যদি শিখবো জিতবো গ্রুপে যায় তাইলে এনাম ভাই হয়তো দাবরানি দেবে না, শাহির ভাইয়ের দাবরানি খেলেও খাইতে পারি, আল্লাহ মাফ করে দিও। ঠিক আছে, আজকের ক্লাসটা আপনি নেন। পুকি একটা পোজ দেন। I don't know, this could be like the best Pookie I can be. ওকে, হ্যাঁ, ইনশাআল্লাহ সিরিজটা আনবো। ফিজিক্সের ইতিহাস বলতে গেলে যেহেতু আমি প্রিপারেশন নিয়ে আসি নাই, প্রিপারেশন নিয়ে আসলে অনেক কিছু বলতাম। আপাতত ২ টা জিনিস বলি। থ্যাংক ইউ কুদ্দুস ভাই। আমার আরেকটা থ্যাংক ইউ সো মাচ। লাভ ইউ। রাখো, একসাথে চেঞ্জ করছি। তো আ ২ টা জিনিস একটু বলি ফটোইলেকট্রিক ইফেক্ট নিয়ে। ফটোইলেকট্রিক ইফেক্ট ১ম এই যেটা বলতে ইচ্ছা করে আইনস্টাইনকে নিয়ে কথা। বসে আবিষ্কার করছে ফটোইলেকট্রিক ইফেক্ট। এই গল্প শোনো, ফিজিক্সের ইতিহাস শোনো। সিরিজের ১ম স্টার্টিং তোমাদের ক্লাসে এইচএসসি ২৬ ব্যাচকে কোয়ার্টার 4 এর ক্লাসের এই ৩৫০ মানুষকে ডেডিকেট করে দিব সিরিজ। ঠিক আছে? আচ্ছা। কথা হচ্ছে আইনস্টাইনের আরো অনেক বড় আবিষ্কার ছিল। থিওরি অফ রিলেটিভিটি, সেটার মধ্যে একটা ভর শক্তি সম্পর্ক E = mc², এইটা আরেকটা হেল লট অফ থিং। এবং আপনারা নিশ্চয়ই জানেন যে থিওরি অফ রিলেটিভিটি বা আপেক্ষিকতার ২ টা ভাগ আছে। একটা ভাগ হচ্ছে স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি, যেটা অপেক্ষাকৃত সহজ, যেটা আপনারা পড়ছেন এইচএসসির বইতে আগের ৩ ক্লাসে। দৈর্ঘ্য সংকোচন, কাল দীর্ঘায়ন, এই সমস্ত জিনিস। ভর বৃদ্ধি ব্যাপারটা নাই, খাটে না এখন আর। এটাও আমি একদিন ক্লাসে এসে বলছিলাম সামহাউ। যাই হোক, সো এটা ১৯০৫ সালে বাইর হইছিল। ১৯১৫ সালে বসে যেটা করছে, বসে বলছে জেনারেল থিওরি অফ রিলেটিভিটি। এবং ট্রাস্ট মি, টোটাল বোধহয় ৮ টা না ১০ টা ইকুয়েশন। ওই ইকুয়েশন গুলা প্রত্যেকটা ওই ইকুয়েশন ডেরাইভ করলে মনে কর পাতার পর পাতা ম্যাথ। সো এই যে জেনারেল থিওরি অফ রিলেটিভিটি, এইটা কিন্তু আইনস্টাইন সাহেব তার আমলে এটা প্রমাণ করতে পারে নাই। ঠিক আছে? এটা পরে আরেকজন বিজ্ঞানী প্রমাণ করছে। আই এম সরি, আই ফরগট হিজ নেম। সিরিজ বানাইলে এই জিনিসগুলো মনে থাকবে আমার। সো এবং সবচেয়ে বড় কথা হচ্ছে নোবেল প্রাইজ। আমি ঘুরে ফিরে নোবেল প্রাইজের দিকে আসবো। নোবেল প্রাইজ দেওয়া হয় আসলে তোমরা জেনে থাকবে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, বিভিন্ন সাবজেক্ট বা চিকিৎসা বিজ্ঞান, এরকম ৬ টা সাবজেক্টে বোধহয় নোবেল প্রাইজ দেওয়া হয়। পরীক্ষালব্ধ প্রমাণ যেসব থিওরির হয়, এক্সপেরিমেন্টাল প্রুফ থাকতে হবে। একটা পরীক্ষার পরে একটা প্রুফ থাকতে হবে। থ্যাংক ইউ ভাই। সো পরীক্ষালব্ধ প্রমাণ আইনস্টাইনের আমলে আপেক্ষিকতা, রিলেটিভিটি, তাও জেনারেল থিওরি, আউট অফ দ্য কোয়েশ্চেন, সম্ভবই না। এই জেনারেল থিওরি অফ রিলেটিভিটি বোধহয় আজ থেকে ১৫-২০ বছর ২৫ বছর আগে এটা প্রুভ হইছে। সো আইনস্টাইন কিন্তু রিলেটিভিটির জন্য নোবেল প্রাইজ পায় নাই। E = mc² এর জন্য নোবেল প্রাইজ পায় নাই। ফটো ইলেকট্রিক ইফেক্ট হচ্ছে সেই ঘটনা যেটার জন্য আইনস্টাইন বস নোবেল প্রাইজ পাইছিলেন। সো এইটা হচ্ছে ফটো ইলেকট্রিক ইফেক্টের একটা ইন্টারেস্টিং ফিচার, একটা মনে রাখার বিষয়। আরেকটা মনে রাখার বিষয় হচ্ছে আপনারা এই ডিবেট অনেকদিন ধরে শুনে আসছেন। এইটা হয়তো ক্লাস 9-10 এ পড়ছেন বা হালকা পাতলা জানেন বেসিক লেআউটটা জানেন। এইচএসসি তে জ্যামিতিক আলোক বিজ্ঞান, ভৌত আলোক বিজ্ঞান এগুলা পড়লে আরো সাফা কিরকিরা হয়ে যাবে। সেটা হচ্ছে আলোর ডুয়েল নেচার আছে। আলো হচ্ছে আ কণা হিসেবেও থাকে, আলো হচ্ছে তরঙ্গ হিসেবেও থাকে। সো কখন কণা হিসেবে থাকে, কখন তরঙ্গ হিসেবে থাকে, হুট করে ইচ্ছা হইলে এটা তরঙ্গ হয়ে যায়, আবার হুট করে ইচ্ছা হইলে এটা কণা হয়ে যায়, এগুলা নিয়ে প্রচুর ক্যারিকেচার আছে, প্রচুর গ্যাঞ্জাম আছে। সো ফটো ইলেকট্রিক ইফেক্টের মধ্যে এমন একটা ঘটনা ঘটে, সেইটা আসলে
পিওরলি এস্টাবলিশ করে যে আলোর একটা পার্টিকেল প্রপার্টি আছে, আলোর একটা কণা ধর্ম আছে। আলোর কি আছে? আলোর একটা কণা ধর্ম আছে। এটা কে প্রুভ করছে? মানে এইটা আরো দুই একটা এক্সপেরিমেন্টে হয়তো লামসাম ভাবে আসছে, বাট ফটো ইলেকট্রিক ইফেক্ট হচ্ছে এমন একটা ঘটনা যেই ঘটনাটা আসলে কি করে, আলোর কণা ধর্মকে জাস্টিফাই করে। ঠিক আছে, সো এই হচ্ছে বিষয়। সো আসেন আমরা ক্লাসটা শুরু করি। গল্প তো অনেক হইলো। ওকে, ডি ব্রগলি ওয়েভলেন্থ, হ্যাঁ ওইটাও একটা ইম্পর্টেন্ট জিনিস। আর কি আছে? রিয়েলিটি ফিশিয়ান। তুই ফিশিয়ান লিখছস, আমি তোর নাম বলবো না। PHYCIAN, ফিশিয়ান। আমার জ্ঞানের বাইরে। ওকে লাভ ইউ বাচ্চা লোক, আসেন আমরা একটু হচ্ছে একটু মনে রাখো আমি দুইটা পয়েন্টের কথা বলছি গল্পের ছলে। যতই পাঞ্জাবি পরে থাকি, যতই সানগ্লাস পরে দাঁড়ায় যাই না কেন, আসলে এনাম ভাই ভরসা দিছে সেই জন্য দাঁড়ায় গেছি। আলোক তড়িৎ ক্রিয়া, বা যেটাকে আমরা হচ্ছে ডাকি হচ্ছে ফটো ইলেকট্রিক ইফেক্ট। এইখানেও একটা মজার কথা বলি, মজার কথাগুলো শেষ করে আমি একটু আমার স্বাভাবিক পরিচ্ছদে ফেরত আসবো। ফটো শুনলে তোর কাছে মনে হইতে পারে ছবি তোলার কথা বলতেছে, ফটো ছবি তুললাম আমরা, না বিষয়টা এরকম না। বেসিক্যালি ফটোটা আসছে ফোটন থেকে। আলোর কণাকে আমরা কি বলি সবাই জানি, আলোর কণাকে আমরা বলি হচ্ছে ফোটন পার্টিকেল। সো এই ফোটন পার্টিকেল, ফোটন পার্টিকেল থেকে ফটোটা নেওয়া হয়েছে। আর ইলেকট্রিক কথাটা বলা হয়েছে কারণ এই পুরা ঘটনা থেকে আমরা পুরো বিষয়টা যখন বুঝে ফেলবো, ডিসকাস করে ফেলবো, তখন আমরা দেখব যে এখান থেকে একটা ইলেকট্রন বাইর হয়। সো ইলেকট্রন বাইর হয় তার মানে ইলেকট্রন গতিশীল হয়। তাইলে ইলেকট্রন যদি গতিশীল হয়, ইলেকট্রন গতিশীল হচ্ছে তার মানে কি তড়িৎ প্রবাহ হচ্ছে, ইজেন্ট ইট? ইলেকট্রন গতিশীল হয়েছে, তার ইলেকট্রনের গতি মানেই তো তড়িৎ প্রবাহ। আলটিমেটলি তড়িৎ প্রবাহ মানে ইলেকট্রনের বিপরীত দিকের গতি। সো এখান থেকে বেসিক্যালি যে ইলেকট্রনটা বাইর হয় সেটা ফোটনের কারণে বের হয়, দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড ফটো ইলেকট্রিক ইফেক্ট। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ সো মাচ। আপনারা বসেন ধৈর্য ধরে 2 থেকে 3 মিনিট, এতক্ষণ হয়তো লাগবে না, ম্যাক্স 2 থেকে 3 মিনিট, আমি একটু স্বাভাবিক রূপে ফেরত আসি। ঠিক আছে, ওকে, আচ্ছা। হাইজেনবার্গের নীতি আন্তিম করিম। ধর এরকম হইতে পারে, এইটা বলে যাই, লাইভ ক্লাসে আমরা সব দিন সবকিছু হয়তো দেখাইতে পারি না, কারণ নানাবিধ কারণ আছে। ঠিক আছে, আমি সেদিকে গেলাম না, আমি বলতে চাই না পরীক্ষায় আসবে না, এটা খুব লেম কথা। এরকম যে কোনো টপিক তোর কাছে যদি মনে হয় যে ভাই একটা চ্যাপ্টার শেষ হয়ে আসছে, আমরা সিকিউ এমসিকিউ সলভ করতেছি, এরপরে অ্যাডভান্স প্রবলেম সলভিং এর ক্লাস আছে, সো এই দুই একটা টপিক একটু ডিসকাস করে দেন, একটু বুঝাই দেন, আমরা আলাদা ভিডিও বানায় দিব। আমি বেকার মানুষ, সারাদিন আমি শিখতে বসে থাকি, ভিডিও করে দেব, ডিসকাস করে দেব, ঠিক আছে? লাগলে শুভ বাইরে ধরে নিয়ে আসবো। ঠিক আছে, ফোটন মানে হচ্ছে আলোর কণা। কে রে এটা? তাহসান হাবিব, সরি ফর ইনকারেক্ট ওয়ার্ড মিস্টেক, যাবে জিমি সাউন্ড অফ করো।
কি জানি তো না, যত বড় রাজধানী তত বিখ্যাত নয় এ হৃদয়পুর। আসসালামু আলাইকুম বাচ্চা লোক, আমি মাসুদ জাভেদ জিমি আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমাদের আজকের ফিজিক্স ক্লাসে। ওকে, আর কোনো সাইড বিজনেস হবে না, কোনো সাইড টক হবে না। আমাকে ভালো লাগুক, খুব ভালো লাগুক, খুব মন্দ লাগুক, জঘন্য লাগুক, কিচ্ছু করার নেই, সবই আল্লাহর ইচ্ছা। আসেন আমরা ফটো ইলেকট্রিক ইফেক্টের গল্প শুনি। সো ফার্স্টে একটা ছোট্ট সিনারিও বলি, সিনারিওটা কিরকম? ধরো যে কোনো একটা কণা আছে, ঠিক আছে? এইটা কণা চিন্তা করার দরকার নেই, তুমি মনে করো এটা একটা টেনিস বল, ঠিক আছে? এটা কি? এইটা হচ্ছে একটা টেনিস বল সামথিং। এখন এই যে টেনিস বলটা আছে, এই টেনিস বলটাকে, ব্যাপারটা হচ্ছে যদি আমি গতিশীল করতে চাই, এই টেনিস বলটাকে আমি যদি কি করতে চাই, গতিশীল করতে চাই, তো এই টেনিস বলটাকে আপনি গতিশীল করবেন। টেনিস বলটাকে আপনি কি করবেন? গতিশীল করবেন। তো গতিশীল করার জন্য একটা উপায় তো হইতে পারে যে ভাই আমি এটার উপর একটা এক্সটার্নাল ফোর্স লাগাইলাম। এটার উপর কি করবো? এটার উপর একটা এক্সটার্নাল ফোর্স লাগাবো, ধাক্কা দিব, টান দিব, কিছু একটা করব, তাইলে কণাটা কি করবে? কণাটা হচ্ছে গতিশীল হবে। একটা সিম্পল ওয়ে। এখন আমি বললাম যে না, তুমি এক্সটার্নাল কোনো ফোর্স এখানে দিও না, মানে আসলে যেভাবেই হোক ফোর্স এখানে দিতেই হবে, কিছু করার নাই। তো তারপরে বললাম যে তুমি ডিরেক্ট এই কণাটাকে ধাক্কা দিও না, ডিরেক্ট এই কণাটাকে টান দিও না, ডিরেক্ট ফোর্স অ্যাপ্লাই করো না, তার বদলে আমি তোমাকে কিছু একটা দিয়ে দিছি। তার বদলে বেশি দেরি হয় নাই, আমরা মাত্রই কাজের কথা, পড়াশোনার কথা শুরু করছি। বিনোদন দরকার হইলে রেকর্ড থেকে আগের অংশগুলো দেখে নিস। আর কোনো কমেন্ট করেন না, আমি কমেন্ট দেখতেছি না, কমেন্ট করলে আপনার লস, পড়া বুঝবেন না হুদাই। তো আমার কথা হচ্ছে আমি বলে দিলাম যে এই কণাটার মধ্যে আপনি ডিরেক্ট ফোর্স দিলেন না, যে এই কণাটার উপরে আপনি একটা 10 নিউটনের ফোর্স, 5 নিউটনের ফোর্স, এইটা আপনি সরাসরি প্রয়োগ করলেন না। এইটা প্রয়োগ না করে আপনি কি করছেন জানেন? এইটা প্রয়োগ না করে আপনি বলবেন যে ক্যারাম খেলা দেখছি না আমরা, একটা গুটি ফেলার জন্য আমরা কি করি? একটা গুটি ফেলার জন্য আমরা স্ট্রাইকার দিয়ে ধাক্কা মারি। মানে এখানেও ফোর্স অ্যাপ্লাই করতে হচ্ছে, কিচ্ছু করার নাই, জীবন এরকমই। ফোর্স মাস্টার এমনি এমনি নাম নেই নাই। এই কণাটাকে ধাক্কা দিব। তো এই কণাটা এসে যখন এই কণাটাকে ধাক্কা দিবে, তো ধাক্কা খেয়ে এই কণাটা গতিশীল হবে, সেটা যেদিকেই গেল গতিশীল হইল। বুঝতে পারছি? যেহেতু আমি সরাসরি কোনো এক্সটার্নাল ফোর্স দেই নাই, আমি একটা ধাক্কা দিছি, ধাক্কা দেওয়ার কারণে ধাক্কাটা আপনি ফোর্স অ্যাপ্লাই করতে পারতেছেন না, আপনি অন্য একটা পার্টিকেল দিয়ে টোকা দিছেন। সো এই যে একটা পার্টিকেল দিয়ে টোকা দিছি, এখন এই টোকা দেওয়াটা ছাড়া আমার কাছে কিন্তু আর কোনো অপশন নাই, কারণ আমি বলে দিছি আমি ডিরেক্ট ফোর্স অ্যাপ্লাই করতে পারবো না, টান দিতে পারবো না, ধাক্কা দিতে পারবো না। তো আমি কি করছি? ক্যারাম বোর্ড খেলার মতো করে একটা টোকা দিছি। বুঝতে পারছি? আচ্ছা, এখনকার সিনারিওটা বলি, ফিজিক্সের ভাষায় একটু পরে আসতেছি। সেটা হচ্ছে, আপনি তো এই জায়গা থেকে বুঝলেন যে ক্যারাম বোর্ড আমরা খেলছি, এই জিনিসটা বুঝছি। এখন চিন্তা করেন, এইটারে মনে করেন হচ্ছে ইলেকট্রন। ইলেকট্রন আছে, একটা ইলেকট্রন শান্ত সুস্থির ভাবে আছে, বা সে হচ্ছে কক্ষপথে ঘূর্ণায়মান অবস্থায় আছে, ইলেকট্রন বাবাজি। এখন এই ইলেকট্রনটাকে আমি বললাম যে আপনাকে দিয়ে দিছি কি? আপনাকে দিয়ে দিছি হচ্ছে আলো। তো এই যে আলো দিয়ে দিছি, আমি জানি এই আলোর হচ্ছে দুইটা সিনারিও আছে, একটা হচ্ছে ওয়েভ, আরেকটা হচ্ছে পার্টিকেল। একটা হচ্ছে ওয়েভ, আরেকটা হচ্ছে পার্টিকেল। এখন ওয়েভের ক্ষেত্রে, তরঙ্গের ক্ষেত্রে, শুভ ভাই তরঙ্গ পড়াচ্ছে, ফাটাফাটি, জোশ, অসাম। আপনারা তো এই জিনিসটা জানেন, মানে মাধ্যম থাকা লাগে না সব সময়, তাড়িৎ চুম্বকীয় তরঙ্গে মাধ্যম লাগে না, কিন্তু মনে করেন যেসব তরঙ্গে মাধ্যম লাগে, তো মাধ্যমের কণাগুলো কি স্থানান্তরিত হয়? না কিন্তু, সবাই মনোযোগ দাও, মিল আছে কিন্তু। মাধ্যমের কণাগুলো কিন্তু স্থানান্তরিত হয় না, তারা শুধুমাত্র আন্দোলিত হয়, আন্দোলনের মাধ্যমে তারা ওই পর্যাবৃত্ত গতির যে এনার্জিটা আছে, দুইটা জিনিস ট্রান্সফার করে, একটা হচ্ছে এনার্জি আর একটা হচ্ছে ইনফরমেশন, তথ্য এবং শক্তি। সো আলোর যদি, তাহলে এবার চলে আসো যে কথাটা বলতে চাচ্ছি, আলো যদি শুধু ওয়েভ প্রপার্টি থাকতো, আলো যদি শুধুমাত্র তাড়িৎ চুম্বকীয় তরঙ্গই হইতো, তাইলে কিন্তু একটা তরঙ্গের পক্ষে
একটা কণাকে, কজ এই ইলেকট্রন বাবাজি দিন শেষে কিন্তু একটা কণা, একটা তরঙ্গ কিন্তু একটা কণাকে গতিশীল করতে পারতো না। তো যেহেতু ইলেকট্রনটা একটা কণা হওয়ার কারণে, ইলেকট্রনটা একটা কণা হওয়ার কারণে এই ইলেকট্রনটা কি করছে, এই ইলেকট্রনটা হইছে গতিশীল। এই ইলেকট্রনটা গতিশীল হইছে, তাহলে ইলেকট্রন যদি গতিশীল হয় তার মানে তাকে কে এসে ধাক্কা দিছে, ইলেকট্রনটা গতিশীল হইছে তার মানে তাকে আরেকটা কণা এসে ধাক্কা দিছে। সো এইখান থেকে যখন এই ফটো ইলেকট্রিক ইফেক্ট একটা ইলেকট্রন বের হয়ে যায়, তখন এই ঘটনা থেকে আমরা বুঝতে পারি যে আলোর বেসিক্যালি একটা পার্টিকেল প্রপার্টিও আছে। আলোর বেসিক্যালি কি আছে, একটা কণা ধর্ম আছে। ঠিক আছে, সো ফটো ইলেকট্রিক ইফেক্ট বেসিক্যালি মানে সূত্র আছে, থিওরি বুঝবো আমরা, কাহিনী বুঝবো, বাট এখান থেকে এই ছোট্ট জিনিসটা জেনে রাখলাম যে আলোর কণা ধর্ম আমরা একদম গ্যারান্টিড ওয়েতে প্রমাণ করতে পারি হচ্ছে ফটো ইলেকট্রিক ইফেক্ট দিয়ে। মানে আমরা প্রমাণ করি নি, আইনস্টাইন বসে করে গেছে। ঠিক আছে, আচ্ছা, কাহিনী ক্লিয়ার? ওকে, তো কাহিনী যদি ক্লিয়ার হয়, ভাই আমার কি কিবোর্ড আছে? কিবোর্ড নাই? মারবো তোমাকে আমি। এটা কি আমার পেস্ট করার আর কোনো উপায় আছে? কপি করলাম, কোন অপশন? হুম, অস্থির। আচ্ছা, আসি এবারে আসেন, এবারে আমরা থিওরির দিকে চলে যাই। এবারে আমরা থিওরির দিকে চলে যাই। তো ফার্স্ট অফ অল আমরা কি চিন্তা করব? ফার্স্ট অফ অল আমরা চিন্তা করব হচ্ছে একটা ধাতব প্লেট, বা সহজ বাংলা কথায় তুমি চিন্তা করো হচ্ছে একটা ধাতু। তো কেমিস্ট্রির বস আপনারা সবাই আমাকে একটু এই জিনিসটা বলেন, সচরাচর, বেশি রেয়ার কেস সিনারিওতে যাওয়ার দরকার নাই, সচরাচর ধাতুর সর্ববহিস্থ স্তরে কয়টা ইলেকট্রন থাকে? কি জিজ্ঞেস করছি? সচরাচর ধাতুর সর্ববহিস্থ স্তরে কয়টা ইলেকট্রন থাকে? তো ধাতুর সর্ববহিস্থ স্তরে মোস্ট অফ দ্য টাইম একটা দুইটা ইলেকট্রন থাকে, কিছু কিছু ক্ষেত্রে যেমন অ্যালুমিনিয়াম বসে আছে ওর ক্ষেত্রে আবার তিনটা থাকে। এক দুই, এক দুই হচ্ছে মোস্ট অফ দ্য কেসেস। সো ধাতুর সর্ববহিস্থ স্তরে, ধাতুর সর্ববহিস্থ স্তরে কি হয়? ধাতুর সর্ববহিস্থ স্তরে ইলেকট্রন থাকে কয়টা? ইলেকট্রন থাকে হচ্ছে ম্যাক্সিমাম 1 টু রেয়ারলি হচ্ছে 3। এইটাই বেশিরভাগ সিনারিও। আচ্ছা, এখন বলেন 8টি থাকে না? না, 8টি কেন থাকবে? 8টি থাকে নিষ্ক্রিয় গ্যাসের। কি বলস বেটা, যা পারস না কেমিস্ট্রি, শিশির ভাইয়ের কাছে যা। ওকে, কথা শুনো। এখন আসো, ধরো আমি অন্য কোনো ধাতুর কাছে গেলাম না, আমি সাপোজ সোডিয়ামের কথা চিন্তা করি। তো সোডিয়ামের যোজ্যতা কত? সোডিয়ামের যোজ্যতা হচ্ছে 11। তো এইখানে মনে করো ইলেকট্রন আছে দুইটা। পোলাপান বলবে জিমি ভাই কেমিস্ট্রি পড়াচ্ছে। এখানে ইলেকট্রন আছে হচ্ছে কয়টা রে জনগণ? 1 2 3 4 5 6 7 8। আচ্ছা, আর সর্ববহিস্থ স্তরে ইলেকট্রন আছে হচ্ছে একটা। সো এই মামাকে আমরা খুঁজতেছি, কোন মামাকে খুঁজতেছি? যেটা হচ্ছে সর্ববহিস্থ স্তরের ইলেকট্রন। এখন নিউক্লিয়াস, ভিতরে মনে করো নিউক্লিয়াস আছে। তো নিউক্লিয়াসের ভিতরে কি আছে? নিউক্লিয়াসের ভিতরে আছে হচ্ছে পজিটিভ প্রোটন। নিউক্লিয়াসের ভিতরে আছে হচ্ছে পজিটিভ প্রোটন। প্রোটন ধনাত্মক আর ইলেকট্রন গুলা হচ্ছে সব ঋণাত্মক। তো প্রোটন আর ইলেকট্রনের মধ্যে একটা স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল কাজ করতেছে। এখন আমাকে একটু চিন্তা করে এই জিনিসটা বলো। হ্যাঁ, সব বুঝাই দিব, মাইকেলসন মর্লি বুঝাই দিব, জেনারেল থিওরি অফ রিলেটিভিটি বুঝাই দিব। একটা নোট করো কি কি বুঝা লাগবে, লাইভ ক্লাসে কি কি হয় নাই পোস্ট করো, সব ভিডিও পাবা ইনশাল্লাহ। এখন ক্লাসটা করো সবাই। সো যেটা বলতেছিলাম, যে এই যে ইলেকট্রন আছে, সোডিয়ামের 11টা ইলেকট্রন আছে। আমি তোমাকে খুব সিম্পল একটা কোশ্চেন জিজ্ঞেস করতেছি, আমাকে কমেন্ট অফ করতে বাধ্য কইরেন না। কি জিজ্ঞেস করতেছি? এই যে 11টা ইলেকট্রন আছে, এই 11টা ইলেকট্রনের মধ্যে নিউক্লিয়াসের সাথে সবচাইতে কম তড়িৎ বলে কোন ইলেকট্রনটা আছে?
কি জিজ্ঞেস করছেন ভাই? নিউক্লিয়াসের সাথে, তার মানে নিউক্লিয়াসের ভিতরে আছে ধনাত্মক প্রোটন, নিউট্রনের কোনো চার্জ নাই। তো প্রোটনের ধনাত্মক এবং ইলেকট্রনের ঋণাত্মক মিলে একটা স্থির বৈদ্যুতিক বা কুলম্বের একটা ফোর্স এখানে আছে, এটা আমরা জানি। তো কোন ইলেকট্রনটার মধ্যে আকর্ষণ বলের মান সর্বনিম্ন? গুড, তার মানে আবারও হচ্ছে এই মামা। বুঝতে পারছেন? লাস্ট একদম বাইরের শেলের ইলেকট্রনটা। সাব্বাস, সব চ্যাম্পিয়ন, কেমিস্ট্রি সেরা, আর ফিজিক্সেও সেরা হইতে হবে। আর মনে করো মানে ইলেকট্রনের শক্তি স্তর ব্যাপারটা আসলে খুব ভোলাটাইল, এটা কেমিস্ট্রির বসেরা আরো খুব সুন্দর করে অ্যানিমেশন দিয়ে বুঝাইতে পারবে, বাট আমি জাস্ট সিম্পলি বলি যে আমরা যেভাবে ইলেকট্রনের বিন্যাস এত সহজভাবে দেখে ফেলছি, এখানে 2টা ইলেকট্রন নির্দিষ্ট কক্ষপথে ঘুরতেছে, এখানে 8টা ইলেকট্রন নির্দিষ্ট কক্ষপথে ঘুরতেছে, বিষয়টা মোটেও এরকম না। কারো মন চাইলো একটু উপরে উঠলো, কারো মন চাইলো নিচে নামলো, 6টা ইলেকট্রনের মন চাইলো একদিকে ক্লাউড তৈরি করলো, 2টা ইলেকট্রন আরেক দিকে ক্লাউড তৈরি করলো, মানে যা ইচ্ছা তাই, লিটারি যা ইচ্ছা তাই করে ইলেকট্রন গুলা, সেদিকে না যাই। তো আমার কথা হচ্ছে, মনে করেন এটা একটা সুস্থির অবস্থা। এখন আপনি বাহির থেকে কিছু একটা নিয়ে আসছেন, বাহির থেকে আপনি কি করছেন, কিছু একটা নিয়ে আসছেন, কিছু একটা মানে কি, একটা কণা, বাহির থেকে আপনি একটা কণা নিয়ে আসছেন। এখন এই কণাটা এসে ধাক্কা দিবে, গেল কই? এই কণাটা এসে কি করবে, কণাটা এসে ধাক্কা দিবে। তো কণাটা যদি ধাক্কা দেয়, তাহলে কোন বেল্টে থাকা ইলেকট্রন গুলা বা কোন ইলেকট্রনটার আঘাতপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি? কোন ইলেকট্রনটা, মানে ইলেকট্রন তো আসলে সতত ঘূর্ণায়মান, ফিক্স থাকবে না যে কোনো এক জায়গায়, দিপদাপ করে ঘুরবে, ঠিক আছে, হাফ পিন একদিকে হাফ পিন ওইদিকে, বাট কোন ইলেকট্রনটার ধাক্কা খাওয়ার প্রবাবিলিটি সবচাইতে বেশি? দেখো দিন শেষে আবারও আসতেছে হচ্ছে এই ইলেকট্রনটা। তার মানে মরার উপর খাড়ার ঘা বারবার পড়ছে কার উপরে? সর্ববহিস্থ স্তরের ইলেকট্রনের উপরে। মরার উপর খাড়ার ঘা কার উপরে এসে পড়তেছে? সর্ববহিস্থ স্তরের ইলেকট্রনের উপর এসে পড়তেছে। তাইলে একদম পানি পানি করে দিব, মাহিন ভাই আসলে মাহিন ভাইকে বসায় রাখবো, বলবো তুই বয়, ফটো ইলেকট্রিক ইফেক্ট পড়াবো, তারপর তুই দাঁড়াইস। তাইলে আমরা দুইটা জিনিস পাইছি এখন পর্যন্ত, দুইটা জিনিস পাইছি, সবকিছুকে আমরা এক সুতোয় বাঁধবো, বাট তার আগে আমাদের আরো কিছু কথা আছে। প্রথম আমরা পাইছি হচ্ছে ধাতব প্লেট, ধাতু, সিম্পলি মেটাল। তো মেটালের সর্ববহিস্থ স্তরে কি থাকে? মেটালের সর্ববহিস্থ স্তরে থাকে হচ্ছে ইলেকট্রন, মোস্ট অফ দা টাইম থাকে হচ্ছে একটা দুইটা, খুব রেয়ার কেসে 3টা ইলেকট্রন থাকলেও থাকতে পারে, এদূর আমরা বুঝছি। আর লাস্ট এখান থেকে একটা ফাইন্ডিংস কি হয়েছে আমাদের, সেইটা হচ্ছে এই যে সর্ববহিস্থ স্তরের ইলেকট্রন, নানান কারণে প্যারামিটারের কারণে দেখছি যে এই ইলেকট্রনের উপর স্থির বৈদ্যুতিক আকর্ষণ বলের মান সবচাইতে কম। আবার বাইরে থেকে একটা এক্সটার্নাল পার্টিকেল এসে ধাক্কা দিলে বাইরের কক্ষপথেরটাকেই ধাক্কা দিবে। মনে কর বাইক থেকে আল্লাহ না করুক কেউ একজন তোর বাসার দিকে একটা ফুটবল মারছে, তো এটা কোথায় এসে ধাক্কা খাবে? ডিরেক্ট তোর বেডরুমে গিয়ে তো ধাক্কা খাবে না, তোর বাসার দরজায় বা মেইন গেইটে এসে ধাক্কা খাবে। তো এই বেচারা হচ্ছে অ্যাটাক হবে। তো সবচাইতে বেশি ভালনারেবল, সবচাইতে বেশি গেঞ্জামের মধ্যে কে আছে? সর্ববহিস্থ স্তরের ইলেকট্রন। আচ্ছা, খুব ভালো কথা। এবারে আসি হচ্ছে এই যে ধাক্কা দিল, এই যে এই মামা এসে ধাক্কা দিল, তো এটা কে ধাক্কা দিছে? এইটা ধাক্কা দিছে হচ্ছে আলো বা ফোটন কণা। কে এসে ধাক্কা দিছে? ধাক্কা দিছে হচ্ছে আলো বা ফোটন কণা। আচ্ছা, খুব ভালো কথা। এখন এই দাঁড়াও এখানে একটু গেঞ্জাম আছে, ডুয়েল প্রপার্টিটা তো আমাদের লাগবে। তো আমরা বলি হচ্ছে আলোক তরঙ্গ বা ফোটন কণা, মানে আলো তো কণা এবং তরঙ্গ দুই ভাবেই থাকতে পারে। সো এইটা এসে ধাক্কা দিছে, তো এইটা যদি এসে ধাক্কা দেয়, তো আমাদের কি এই জিনিসটা সম্পর্কে আইডিয়া আছে যে যে কোনো একটা তরঙ্গের, অবভিয়াসলি আছে, তরঙ্গ আপনারা পড়তেছেন, ভৌত আলোক বিজ্ঞান পড়বেন পরে। সো যে কোনো একটা তরঙ্গের একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি থাকে, কি থাকে? একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি থাকে। সো যেটা বললাম, যখনই হচ্ছে আমরা
আলোক তরঙ্গের কথা বলতেছি, আলোক তরঙ্গের কথা বলতেছি, তাইলে তরঙ্গের কি থাকে? তরঙ্গের থাকে হচ্ছে শক্তি। তরঙ্গের কি থাকে? তরঙ্গের থাকে হচ্ছে একটা শক্তি, সেটা যাই হোক শক্তি। আমরা এই জিনিস সম্পর্কে কি আইডিয়া আছে? যে কোনো তরঙ্গের শক্তির একটা ইকুয়েশন আছে, সেটা আমরা সামনে গিয়ে লিখবো পরে। তো এইখান থেকে এইটুকু পর্যন্ত আমাদের থাকলো। তাইলে আমরা তিনটা জিনিস পাইলাম, যে ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের এটা লাগবে হচ্ছে মেটাল প্লেট বা একটা ধাতুর পাত। আমাদের লাগবে কি? খুব সিম্পল কথা, ধাতুর সর্ববহিষ্ঠ স্তরের ইলেকট্রন, এবং নানান কারণে এই সর্ববহিষ্ঠ স্তরের ইলেকট্রনটা সবচাইতে ভালনারেবল, তার মধ্যে স্থির বৈদ্যুতিক আকর্ষণ সবচাইতে কম, এবং বাহির থেকে কোনো একটা কণা এসে ধাক্কা দিলে এই ইলেকট্রনটার বা বাইরের ইলেকট্রনটার আঘাতপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি। আচ্ছা, তো এইখান থেকে মোটামুটি আমাদের বেশিরভাগ জিনিসপত্র ফাইন্ড আউট করা শেষ। ঠিক আছে, আমি কোনো কমেন্ট দেখতেছি না, কমেন্ট করে মানে হুদাই নিজের মনোযোগ নষ্ট করতে, তো কমেন্ট বন্ধ করলাম না, তোমরা যথেষ্ট বড় মানুষ। বড় মানুষ। তো দেখেন, আমরা তিনটা জিনিস পাইছি, আমি এই তিনটা জিনিস এইটুকু বুঝছেন আশা করি। তো আমরা এই তিনটা জিনিস পাইছি: ধাতব প্লেট, সর্ববহিষ্ঠ স্তরের ইলেকট্রন, আলোর তরঙ্গ। তো ফটো ইলেকট্রিক ইফেক্ট বা আলোর এই প্রপার্টিটার সংজ্ঞাটা আমরা কি বলতে পারি, বা এই যে যতগুলা জিনিস আমরা পাইছি এই সবগুলা জিনিসকে যদি আমরা জোড়া তালি দেই, তাইলে যেটা হবে একটা নির্দিষ্ট পরিমাণ, এই নির্দিষ্ট পরিমাণের কথাটা পরে আসতেছে, একটা নির্দিষ্ট পরিমাণ শক্তির চাইতে বেশি শক্তি নিয়ে একটা নির্দিষ্ট পরিমাণ, এই যে নির্দিষ্ট পরিমাণের কথাটা কিন্তু হোল্ডে রাখছি, এইটার কথা আমরা সামনে গেলে পড়ব। তো একটা নির্দিষ্ট পরিমাণ শক্তির চাইতে বেশি শক্তি নিয়ে আলোক তরঙ্গ, আবার সাথে সাথে লিখতে হবে, বা ফোটন কণা কোনো ধাতব প্লেটে আপতিত হলে, আরে হাতের লেখা সুন্দর হচ্ছে তো, নিজের লেখা নিজেরই কয় সুন্দর, ভাই একটা নির্দিষ্ট পরিমাণ শক্তির চাইতে বেশি শক্তি নিয়ে আলোর তরঙ্গ বা ফোটন কণা কোনো ধাতব প্লেটে আপতিত হলে ধাতুর কোন ইলেকট্রনটা সবচেয়ে ভালনারেবল? সর্ববহিষ্ঠ স্তর। দেখো, সব টুকরা টুকরা জিনিস জোড়া লাগতেছে। ধাতুর সর্ববহিষ্ঠ স্তরের ইলেকট্রন মুক্ত হয়ে, মুক্ত বা বিচ্ছিন্ন হয়ে লিখি, ওই একই কথা, বাংলা পড়ে আর কি হবে। হিরুদাকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না, হাফিজ জানিস নাকি? থানায় জিডি করা দরকার, র্যাব আর্মিকে খোঁজ নামানো দরকার। সো ইলেকট্রন মুক্ত বা বিচ্ছিন্ন হয়ে গতিশীল হয়, একেই বলে ফোটো। ফটো থেকে আসছে, ছবি তোলা থেকে আসে নাই, ফোটন থেকে আসছে। ইলেকট্রিক, ইলেকট্রিক কেন আসলো? ইলেকট্রন গতিশীল হয়েছে, তার মানে তড়িৎ আছে। ফটো ইলেকট্রিক ইফেক্ট বা আলোক তড়িৎ ক্রিয়া। আমাদের বইয়ের সংখ্যাটাও আমাদের স্লাইডে লেখা আছে, বাট এটা মোটামুটি আমরা যা যা কিছু ফাইন্ডিংস করছিলাম, আমি ফাইন্ডিংস গুলো এবার আলাদা করে মার্কিং করে দেই, তোমরা আশা করি মিলটা খুঁজে পাবা। তো সবার ফার্স্টে আমরা কি দেখছিলাম? আমরা দেখছিলাম ধাতু, ধাতুর প্লেট। তো এই যে ধাতব প্লেটের কথা চলে আসছে, যেটা আমাদের ফাইন্ডিংস এর ভিতরে ছিল। কমেন্ট আমি নিব, তার আগে হুতুতুন কমেন্ট করে লাভ নাই। ধাতুর ভালনারেবল কে ছিল? সর্ববহিষ্ঠ স্তরের ইলেকট্রন। ওকে ফাইন। আচ্ছা, কে এসে আপতিত হয়েছিল? ফোটন কণা বা আলোক তরঙ্গ। ফোটন কণা বা আলোক তরঙ্গ।
নির্দিষ্ট পরিমাণ, এটার কথা একটু পরে গিয়ে বলতেছি, এবং যেই ফোটন আছে তার একটা শক্তি তো থাকবেই, তরঙ্গের তো একটা শক্তি থাকবে, এটা স্বাভাবিক। তরঙ্গের থাকে শক্তি, কণার থাকে হচ্ছে ভরবেগ, গতিশীল কণার থাকে হচ্ছে ভরবেগ। তো এই পুরো জিনিসটাকে আমরা কি বলি? এই পুরো জিনিসটাকে আমরা বলি হচ্ছে ফটো ইলেকট্রিক ইফেক্ট। ওবায়েদ, কে রে নাম ছেলেটার? ওবায়দুর সামথিং, ওবায়দুর সামথিং। এই তোমার তোমার আর আশা লাগবে না শিখতে। তুমি ক্যাম্পাস থেকে বের হইছো আরো 2 ঘন্টা আগে, তোমার পরে ক্যাম্পাস থেকে বের হয়ে, এই মাইকটা বন্ধ করো তো, মাইকটা বন্ধ করো। আরে এইসব কিছু না, ক্যাম্পাসের বড় ভাই ক্যাম্পাসের ছোট ভাইকে সব বলতে পারে। বোতলটা ধরিয়ে দিয়ে বলতে পারি, এই যা পানি নিয়ে আয়। আমাকে কত বলছে। ওকে, সো বুঝতে পারছি। আচ্ছা, ওবায়দ কি জানি জিজ্ঞেস করছিল, ওবায়দেরটা কি হয়েছে? না, ধাতু ছাড়া অন্য কারো ক্ষেত্রে এটা প্রযোজ্য না, এটা শুধুমাত্র ধাতবের ক্ষেত্রে প্রযোজ্য। তরঙ্গ সরাসরি ধাক্কা দিয়ে কণাকে মুভ করাইতে পারে না। এক্স্যাক্টলি, তরঙ্গ তো একটা কণাকে মুভ করাইতে পারবে না। কণাকে মুভ করাইতে কে পারবে? আরেকটা কণা, ক্যারাম বোর্ডের স্ট্রাইকার। ক্যারাম বোর্ডের স্ট্রাইকার কি? বসো না একটু, এত রসায় রসায় দূর আনলাম, ইকুয়েশনটা বানাই। বসো একটু, চেষ্টা করে দেখি হয় নাকি তোমার মতো। আমারও তো মন চায় বড় হয়ে আমি মাহিন ভাইয়ের মতো ফিজিক্স পড়াবো। সো এই যে তরঙ্গ তো কণাকে মুভ করাইতে পারে না, কণাকে মুভ করাবে কণা। সো এটাই আসলে প্রুফ করে যে আলোর বেসিক্যালি ডুয়েল প্রপার্টি আছে, কণা হিসেবেও এক্সিস্ট করে, তরঙ্গ হিসেবেও এক্সিস্ট করে। ঠিক আছে, আচ্ছা, পরীক্ষায় লিখতে পারবেন এটা? হ্যাঁ, এটা মোটামুটি আমার ধারণা বইয়ের সংজ্ঞার সাথে 90% ম্যাচ করে। আদারওয়াইজ বইয়ের সংজ্ঞাটা আছে, আপনারা যদি সেইটা একটু চর্মচক্ষে দেখতে চান, সাব্বির ভাইয়া বা মিম আপু বা মিলা আপু কেউ একজন আপনাদের জন্য সেই চমৎকার জিনিসটা বানায় কি দিছে। এভাবে আমাদেরকে ধোকা দিবে? যথোপযুক্ত উচ্চ কম্পাঙ্ক বিশিষ্ট, এটা ওই যে শক্তির ব্যাপারটা বললে এটা চলে আসবে। আলোক রশ্মি কোনো ধাতব পৃষ্ঠে আপতিত হলে তা থেকে ইলেকট্রন নিঃসৃত হয়, মানে আমরা বলছিলাম বিচ্ছিন্ন হয় বা গতিশীল হয় বা মুক্ত হয়, এই ঘটনাকে ফটো ইলেকট্রিক ইফেক্ট বলে। বই আছে, তপন স্যারের বই, ইসাক স্যারের বই, সেলু স্যারের বই, গিয়াসউদ্দিন স্যারের বই, যে কোনো বই থেকে পড়েন, মোরলেস ঘুরে ফিরে একই কথা লেখা আছে। একটা ছোট্ট জিনিস, যেহেতু এই পৃষ্ঠায় চলে আসছি আবারও আগের পৃষ্ঠায় ফেরত যাব, সেটা হচ্ছে আপনাকে আমি বলছিলাম শক্তির কথা। আমি কি বলছিলাম? শক্তির কথা। কিন্তু এখানে বলছে উচ্চ কম্পাঙ্ক বিশিষ্ট। এখানে কি বলছে? কম্পাঙ্ক। তাহলে ভাই আপনি বললেন শক্তি, এইখানে লেখা আছে কম্পাঙ্ক, তাইলে কাহিনী কি? কাহিনী হচ্ছে তরঙ্গের ক্ষেত্রে, তরঙ্গের ক্ষেত্রে এবার আমরা এই যে নির্দিষ্ট পরিমাণ শক্তি, তো আমাদের তাইলে এই জিনিসটা আমরা আগের পৃষ্ঠায় লিখে ফেলি, তাইলে আমাদের ভাল লাগবে। আগের পৃষ্ঠায় যায় না কেন? সেটা হচ্ছে নির্দিষ্ট পরিমাণ শক্তি। শক্তি তো উপরে লিখছি, তো এইখানেই লিখি। সেটা কি? সেটা হচ্ছে নির্দিষ্ট পরিমাণ শক্তি, নির্দিষ্ট পরিমাণ শক্তি। আবার স্লাইডের সংজ্ঞায় বলছে কম্পাঙ্ক। সো শক্তি এবং কম্পাঙ্ক এদের মধ্যে একটা কোরিলেশন আছে। চলেন আমরা এক লাইনে সেটা দেখে ফেলি। সো কাহিনীটা কি? কাহিনীটা হচ্ছে আলোক তরঙ্গ, আলোক তরঙ্গ। তো যখনই আমরা তরঙ্গের কথা বলতেছি, যে কোনো একটা ওয়েভ যখন থাকবে, তরঙ্গের কি থাকবে? তরঙ্গের থাকবে হচ্ছে কম্পাঙ্ক থাকবে, দ্যাট মিনস ফ্রিকোয়েন্সি এফ থাকবে, এবং তরঙ্গের থাকবে হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য
ল্যামডা তরঙ্গের এই দুইটা জিনিস থাকবে। কি কি থাকবে? এক হচ্ছে তার একটা ফ্রিকোয়েন্সি থাকবে এবং তার থাকবে কি, তার থাকবে হচ্ছে একটা তরঙ্গ দৈর্ঘ্য। তো এই হচ্ছে আলোর তরঙ্গ। তো আলোক তরঙ্গের শক্তি, এই আলোক তরঙ্গের শক্তির বিষয়টা আমাদেরকে জানানো হয়েছে। ই সমান সমান কি? ই সমান সমান হচ্ছে এইচ ইন্টু এফ। এফ মানে কি? এফ মানে হচ্ছে ওর ফ্রিকোয়েন্সি। এইচটা কি জানেন হয়তো অনেকেই, এইচটা হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক। এইচটা হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক। এফটা কি? এফটা হচ্ছে কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি। আচ্ছা, তো এখান থেকে একটু ছোট্ট করে বলে দেই, অনেকের কাছেই বা কারো কারোর কাছে বা আমার নিজেরই মনে হয়েছিল আরে আন্দাজে এটা কই থেকে লিখলাম, ই সমান এইচ এটা কই থেকে এলো। কিছু একটা ব্যাখ্যা বিশ্লেষণ দেন। তো একটা ব্যাখ্যা বিশ্লেষণ আমি তোমাকে একক ইকুইভ্যালেন্ট করে দেখায় দেই। এর বেশি ব্যাখ্যা বিশ্লেষণ আজকের তারিখে আপনার দরকার নাই, প্রয়োজন নাই, বা থাকলে এটা আমাদের মাহিন স্যার এসে আমাদেরকে জানাবেন। আমি ক্লাসটি শেষ করে তুই বস, আমি ফটোলিটি ইফেক্ট পুরোটা পড়াবো। সো এই যে প্লাঙ্কের ধ্রুবক আছে, এই প্লাঙ্কের ধ্রুবক, মাইন ভাই প্লাঙ্কের ধ্রুবকের মান কত বলেন? না না আমি পারি না ভাই, আমার এসব একক টেকক মাথায় থাকে না, কনস্ট্যান্ট মাথায় থাকে না, মুখস্থ থাকে। এই পারি না মাইন ভাই, না বললে 6.626 10 টু দি পাওয়ার মাইনাস কত 33 না 35। ওকে পারছি, মাইন ভাই না বললে কি যে হইতো, জুল সেকেন্ড। 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34 জুল সেকেন্ড। এখানে আমি যে জায়গাটায় বলবো তোমরা এককটার দিকে তাকাও, জুল সেকেন্ড। ঠিক আছে? আচ্ছা, আর ওই যে ফ্রিকোয়েন্সি লিখছি, ফ্রিকোয়েন্সির একক কি? ফ্রিকোয়েন্সির একক হচ্ছে হার্টজ বা সেকেন্ড ইনভার্স ওয়ান। ফ্রিকোয়েন্সির এককটা কি? হার্টজ বা সেকেন্ড ইনভার্স ওয়ান। তাইলে এবারে আসো আমরা এককের মধ্যে, শুধু এককের ক্ষেত্রে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড খেলি। সো এককের ক্ষেত্রে যদি লেফট হ্যান্ড সাইডে দেখো আছে হচ্ছে শক্তি ই, যেটার একক হচ্ছে জুল। আবার যদি আসি হচ্ছে রাইট হ্যান্ড সাইড, তাইলে আসে হচ্ছে কি, এইখানে আসে হচ্ছে জুল সেকেন্ড, আর ওখানে থাকে হচ্ছে সেকেন্ড ইনভার্স ওয়ান। তাহলে এখান থেকে মিষ্টি করে সেকেন্ড আর সেকেন্ড ইনভার্স ওয়ান কাটা, তাহলে এখান থেকে থাকে হচ্ছে জুল। তাইলে এইটাও জুল, এইটাও জুল। সো ই সমান এইচ এফ। মাইন ভাইকে বকা দিব না, মাইন ভাইকে যে মাইর দিচ্ছি না এটাই বেশি। শিখর অফিস বলে মাইন ভাইকে মার দিচ্ছি না, এটা শিখর অফিস না হয়ে বুয়েট ক্যাম্পাস গুলশান 2 এর মোড় বেদম পিটান পেটাইতাম। ওই কলকাতার নায়ক দেবের ভাষায় এমন কেলান কেলাতাম। ওকে, সো এই হচ্ছে ফটো ইলেকট্রিক ইফেক্ট। তো শক্তির ব্যাপারটা ক্লিয়ার হয় না এখনো, শক্তির ব্যাপারটা ক্লিয়ার নেই, বাট আমরা কম্পাঙ্কের ব্যাপারটা ক্লিয়ারলি বুঝতে পারলাম যে ফ্রিকোয়েন্সির একটা ব্যাপার স্যাপার থাকে। তোর কি এরপরে ক্লাস আছে? জোশ, এই রুমে পরের ক্লাস কয়টায়? কিসের 45-এ? শেষ করে দিচ্ছি। 5:45 না 6:45 বেটা। তো ই সমান এইচ এফ, এটা হচ্ছে ফোটনের শক্তি। আচ্ছা, আমাদের একটু দ্রুত র্যাপ আপ করতে হবে, আমি আবেগে অনেক বেশি সময় নিয়ে ফেলছি। আমরা এবার একটু দুবদাব ইকুয়েশনের দিকে যাব, তারপর মাহিন ভাইকে ছাড়তে হবে, নাইলে ও মন খারাপ করবে। না না আমি দেবের ফ্যান না, আমি বিভিন্ন ক্লিপস দেখছি, ওর এই একটা ডায়লগই আমার দেখা আছে, আর দুই একটা গান টান হয়তো ভাল লাগছে শুনছি। পাগলু, এই যে মাহিন ভাই আবার তার দামি 36 লাখ টাকা দামের ফোন টোন বের করছে। বলেন ফটো ইলেকট্রিক ইফেক্ট বুঝতে পারছি? খুব সিম্পল কথা, ক্যারাম বোর্ডের গুটি খেলার মতো। আলোর কণা এসে ধাতুর সর্ববহিস্তরের ইলেকট্রনটাকে ধাক্কা দিয়ে বাইর করে দিছে। তো এই যে বাইর করে দিছে, এই বাইর করে দেওয়ার কাহিনীকেই আমরা বলি হচ্ছে ফটো ইলেকট্রিক ইফেক্ট বা আলোক তড়িৎ ক্রিয়া। ঠিক আছে? তো এখান থেকে আলোর তরঙ্গের শক্তির কথাটা আমরা বুঝলাম। শক্তি সমান কি? শক্তি সমান হচ্ছে ই সমান এইচ এফ। এখান থেকে আরেকটা ছোট কথা একটু বলে যাই, এবার আমি খুব দ্রুত আগাবো, ভাই ওদের কমেন্ট অফ করো। তো আমরা কি জানি? আমরা জানি হচ্ছে ভি সমান এফ ল্যামডা। তো ভি সমান এফ ল্যামডা, এই জিনিসটারে চাইলে তো তুমি লিখতে পারো সি সমান
এফ ল্যামডা, মানে ভি কি বেগ, তরঙ্গের বেগ, সি কি আলোর বেগ, সেম সেম। তো এই যে সি সমান এফ ল্যামডা লিখছি, তাহলে এই যে এফটা আছে, এই এফটারে দেখো তুমি চাইলে রিপ্লেস করে দিতে পারো। এফ সমান কি? এফ সমান হচ্ছে সি বাই ল্যামডা। এফ সমান কি? এফ সমান হচ্ছে সি বাই ল্যামডা। তাইলে এই যে এফটা আছে, এই মামাকে যদি তুমি সি বাই ল্যামডা দিয়ে রিপ্লেস করে দাও ফ্রম হেয়ার, তাহলে এইখান থেকে ওই যে ফোটনের শক্তি পাইছি, এইটা আরেকটা চেহারা আসে। আরেকটা চেহারা কি? সেইটা হচ্ছে ই সমান সমান হচ্ছে এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা। সো ফোটনের শক্তির দুই রকম চেহারা আমরা পড়লাম, একটা হচ্ছে ই সমান এইচ এফ, আরেকটা হচ্ছে ই সমান এইচ সি বাই ল্যামডা। এই দুইটা হচ্ছে ফোটনের শক্তির দুইটা চেহারা। আমরা ধূপধাপ ইকুয়েশনের দিকে যাব। লাস্ট একটু কথা না বললেই হচ্ছে না, সেইটা হচ্ছে নির্দিষ্ট পরিমাণ শক্তি, নির্দিষ্ট পরিমাণ শক্তি অথবা কম্পাঙ্ক, যাই বলি না কেন, দুইটার মধ্যে রিলেশন আমরা দেখে আসছি। সো এই বিষয়টা নিডেড কেন? এই বিষয়টা নিডেড হচ্ছে এই কারণে, এই কারণে নিডেড। তো আবারও আমরা একটু কিরাঞ্চি করি এখান থেকে। সো এইখান থেকে দেখো, আমরা তো বলছিলাম যে ধাতুর সর্ববহিষ্ঠ স্তরের ইলেকট্রনটাই আসলে ভালনারেবল, ওকেই আসলে ধাক্কা দিয়ে বাইট টাইট করে নিয়ে যাবে। এখন যতই ভালনারেবল হোক, চিন্তা করো আমার কেরাঞ্চি করার মাঝখানে ইম্পোর্ট দিলাম, ক্লিপবোর্ড মারলাম, হয়ে গেল। সো যত কিছুই হোক না কেন, যত কিছুই হোক না কেন, এই জিনিসটা একটু বুঝো প্লিজ। সেইটা হচ্ছে এই যে ইলেকট্রন নেগেটিভ এবং নিউক্লিয়াসের ভিতরে আছে পজিটিভ প্রোটন 11টা। তো এই ইলেকট্রনটার সাথে এই প্রোটনটার একটা স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল, একটা কুলম্বের বল। ব্রো, আই লাভ ইউ, চিল, বসো, পানি খাও, চুমা দিব তোমাকে আমি, আই লাভ ইউ। ভালোবাসা দেখছোস? সো এই প্রোটনের সাথে তো ইলেকট্রনের যে কোনো পরিমাণ যত কমই হোক, একটা নির্দিষ্ট পরিমাণ কুলম্বের বল, আকর্ষণ বল, স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল আছে। সো এই আকর্ষণ বলটা তো আসলে ভাঙা লাগবে। তাহলে এখান থেকে নতুন একটা জিনিস পাইলাম, আকর্ষণ বল ভাঙা বা আকর্ষণ বল ভেঙে ইলেকট্রনকে বের করা, আকর্ষণ বল ছিন্ন করে ইলেকট্রনকে বের করা। সো এই যে নির্দিষ্ট পরিমাণ শক্তি বা কম্পাঙ্কের কথা বস কেন আসছে, কারণ একটা বল আছে, প্রোটনগুলা ওরে ভালোবেসে ধরে রাখছে, ও বলছে যাইস নে, তোকে আমরা চাই, আমরা 11 জন, তোরে 11 জন, 11-11, সুন্দর। বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, আমি বার্সেলোনার সাপোর্টার অবভিয়াসলি। সো রিয়াল মাদ্রিদ হলে বলতাম নাকি জীবনে। তো কাহিনী কি? কাহিনী হচ্ছে এই আকর্ষণ বলটাকে ভাঙা লাগবে। তো এই আকর্ষণ বলটা তুমি মনে করো এখন কেমনে বুঝাই, ধর তুই মনে কর একটা রাবার ব্যান্ডই ছিঁড়বি, চিন্তা করলি একদম বাংলা। আর একটা রাবার ব্যান্ড, এটা কি অল্প টান দিলে ছিঁড়বে, নাকি অনেক বেশি জোরে টান দিলে ফাটাস করে ছিঁড়ে যাবে? তো একটা জোরে টান দিতে হচ্ছে। তো তার মানে কি, একটা নির্দিষ্ট পরিমাণ মিনিমাম, মিনিমাম একটা নির্দিষ্ট পরিমাণ বল দিয়ে ধাক্কা দিতে হবে, টান দিতে হবে, গুতা দিতে হবে, কিছু একটা করতে হবে। সো এই নির্দিষ্ট পরিমাণ শক্তিটার কথা কেন আসছে? কারণ এই ইলেকট্রনটাকে, এখানে একটা ইম্পর্টেন্ট কথা বলে ফেলছি, এটা নিয়ে পরে কথাবার্তা আছে, সেটা হচ্ছে ইলেকট্রনকে বের করা, বা এই কথাটাকে আরেকটু ভালো করে বলি, ইলেকট্রনকে হচ্ছে মুক্ত করা। ঠিক আছে, ইলেকট্রনকে কি করা? ইলেকট্রনকে হচ্ছে মুক্ত করা। তো ইলেকট্রনটাকে ভাঙে বের করা লাগবে। তো এইটুকু শক্তি আসলে লাগবে, এর চাইতে বেশি শক্তি নিয়ে এসে আঘাত করতে হবে। অল্প শক্তি নিয়ে এসে আঘাত করলে যে কোনো কম্পাঙ্কের আলো এসে পড়লেই চেলচেলায় ইলেকট্রন বাইর হবে না, একটা মিনিমাম অ্যামাউন্টের আলো এসে পড়তে হবে। এটা কার উপর ডিপেন্ড করে? এটা ধাতব প্লেটের প্রপার্টির উপর ডিপেন্ড করে, এইটা কোন রঙের আলো এসে পড়ছে সেইটার কাহিনীর উপরেও ডিপেন্ড করে।
ঠিক আছে, সাফা কিরকিরা। ওকে, চলে আসি সম্ভবত আমার লাস্ট স্লাইড, জানি না। মাহিন ভাই এখানে কান্নাকাটি করতেছে, এনাম ভাইকে মেইল পাঠাচ্ছে, জিমি ভাই তাকে জায়গা দিচ্ছে না, আমি টেনশনে আছি। সো আসি এবার ধাতব প্লেট। এতক্ষণ ধরে আমরা যে গান গাইছি সেই গান এবার আমরা সম্পন্ন করি। দুইটা ধাতব প্লেট আমরা বসাইলাম। আচ্ছা, আমি এইটার এখানে একটু ছোট করে বলি, এইটার বেসিক যে ছবিটা সেই ছবিটা একটু বড়, আমার সাথে বই নাই, আই এম সরি। তো আমি তোমাকে বেসিক লেআউটে বুঝাই দিচ্ছি, লাগলে তুমি বই দেখে ডিটেলস বুঝে নিও, বাট মেইন কাহিনী আসলে অলমোস্ট সিম্পল। কি ফিজিক্স সেকেন্ড পেপার বই স্লাইডে আছে? কই ছবি আঁকবো যখন পুরোটা সুন্দর করে আঁকবো। ফটো ইলেকট্রিক ইফেক্ট সার্কিটের ছবিটা একটু দেখা। দেখছো মাইন ভাই না থাকলে ভাই এটা তো আমিই পারি ভাই। এটা না, এটা না, এর চাইতে একটা ভালো কাপ কাপ ছবি আছে ভাই। এই ছবি তো, এই ছবি আমিই পারতাম। ওরা বললো ভাই এই ছবি আপনি দেখে দেখে লিখলেন। সি 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 ভাই সি। আচ্ছা, এত গ্যাঞ্জাম করার দরকার নেই। বেসিক্যালি এখানে একটা ব্যাটারি থাকে, এই ব্যাটারির পরে এই জায়গা দিয়ে মনে করেন সার্কিটটা আমরা অ্যাড করে দিব। এখানে একটা মজার কথা বলি, সেটা হচ্ছে এইখানে দিলাম হচ্ছে ব্যাটারির নেগেটিভ প্রান্ত। এখানে দিলাম, টপাক করে সার্কিটটা এঁকে ফেলো, তারপর বর্ণনা করব। এখানে দিলাম হচ্ছে সার্কিটের ছোট ডান্ডা মানে হচ্ছে নেগেটিভ, বড় ডান্ডা মানে হচ্ছে পজিটিভ। তুই কি জামা কাপড় পরবি না, নাকি তুই এভাবেই ক্লাসটা নিয়ে নিবি বলে ধান্দা করতেছিস? ওরা তোর ক্লাস চায় বেটা। ওরা যে এতক্ষণ আমার ক্লাসে আছে, ওরা যে বাইর হয়ে যায় নাই, ওরা যে আন্দোলন করতেছে, আমি তো ওদের কমেন্ট বন্ধ করে রাখছি বেটা। ওরা মাহিন ভাইকে চাই, মাহিন ভাইকে চাই বলে যে শোরগোল তুলছে। ওকে, কাহিনী বুঝেন। এখানে আবার কি হলো, আমরা বেসিক্যালি দুইটা ধাতব প্লেট নিয়ে কাজ করতেছি, একটা হচ্ছে অ্যানোড, একটা হচ্ছে ক্যাথোড। সো খুব সিম্পল ঘটনা হচ্ছে আলোক রশ্মি এসে ধাতব প্লেটের উপর পড়বে। এখন এখানে আমাদের মনে রাখার যে বিষয়টা সেইটা হচ্ছে, তুই বয় চিল কর, তুই খালি এক্সট্রাটাই পড়াইস। সেটা হচ্ছে আলোক রশ্মি, আলো বা ফোটন কণা, আলো বা ফোটন কণা। সো এই আলো বা ফোটন কণা বেসিক বুঝাচ্ছি, খুব ইম্পর্টেন্ট লাইন বুঝাচ্ছি, এইটার একটা উল্টা ঘটনা আছে। তো ওভারঅল বেসিকের জন্য এই স্লাইড ফাটাফাটি ইম্পর্টেন্ট, 360 জন মানুষ, লাভ ইউ অল। সো আলোক রশ্মি বা ফোটন কণা এসে যেই ধাতব প্লেটের উপর পড়ছে সেই ধাতব প্লেটের সাথে ব্যাটারির নেগেটিভ প্রান্ত অ্যাড করছি। এইটা হচ্ছে দ্য মোস্ট হাইলাইটেড পার্ট। সেই ধাতব প্লেটের সাথে কারে অ্যাড করছেন? ব্যাটারির নেগেটিভ প্রান্তকে অ্যাড করছি। কেন? 2 মিনিটের মধ্যেই বুঝে ফেলবেন। তাইলে এই যে আলোটা এসে পড়ছে, এই আলোটার কি আছে? এই আলোটার একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি আছে। টপাক করে আমরা ইকুয়েশনটা লিখে ফেলবো। আমরা জানি ই সমান কি? ই সমান হচ্ছে এইচ এফ অথবা এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা। ওকে ফাইন। তো একটা নির্দিষ্ট পরিমাণের শক্তি হইতে হবে, বেশি হইতে হবে, কম শক্তি হইলে হবে না। তাইলে ধরে নিলাম নির্দিষ্ট পরিমাণের বেশি শক্তি এসে আপতিত হয়েছে। তো আপতিত হওয়ার পর এই ধাতব প্লেট থেকে কি হবে? ধাতুর সর্ববহিস্থ স্তরের ইলেকট্রন সে বিচ্ছিন্ন হয়ে বের হবে। ধাতুর সর্ববহিস্থ স্তরের ইলেকট্রনটা কি হবে? বিচ্ছিন্ন হয়ে বের হবে। আপাতত আমরা বের হওয়া পর্যন্ত থাকি। সো এইখান থেকে আমরা একটা নতুন টার্মের নাম বলি, একটু আগের পৃষ্ঠায় ফেরত গেলাম। সেটা হচ্ছে এই যে আকর্ষণ বল ছিন্ন করে ইলেকট্রন মুক্ত করতে নির্দিষ্ট পরিমাণ শক্তি লাগবে। ইলেকট্রন মুক্ত করতে যেই শক্তি, অর্থাৎ এই দুইটা মিলাইলে যা পাওয়া যায়, এই দুইটা মিলাইলে এই যে দুইটা লেখা আছে, এই দুইটা লেখা দেখলে তুমি এক নজরে কি বুঝো? যে ইলেকট্রনকে মুক্ত করতে একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি
লাগবে। সো ইলেকট্রন মুক্ত করতে ব্যয়িত শক্তি, ইলেকট্রন মুক্ত করতে ব্যয়িত শক্তি, তো যেই শক্তিটা ইলেকট্রনকে মুক্ত করতে ব্যয় হয় সেইটাকে বলে হচ্ছে কার্যাপেক্ষক বা কার্য অপেক্ষক। কার্যাপেক্ষক নামটা একটু খটোমটো লাগে আমার, এটার ইংরেজি নামটা সুন্দর, সেটা হচ্ছে, এটা কি ওয়ার্ক ফাংশন বলে না? গালি দিচ্ছিস মনে মনে না আমারে? দে দে গালি দে, ইয়াসে জীবনে। তো ইলেকট্রন মুক্ত করতে একটা নির্দিষ্ট পরিমাণ, কোন নির্দিষ্ট পরিমাণ? ও যে শুরু থেকে বলে আসছি, একটা মিনিমাম এনার্জি লাগবে, একটা কম্পাঙ্ক লাগবে। তো ওই কম্পাঙ্কের তরঙ্গটা যেই শক্তিটা প্রোভাইড করতেছে ইলেকট্রনকে মুক্ত করতে, সেইটারে আমরা কি নাম দিছি? আমরা নাম দেই নাই, বসের নাম দিছে কার্যাপেক্ষক বা ওয়ার্ক ফাংশন। সো এই যে শক্তিটা ব্যয় হচ্ছে, এই যে শক্তিটা ব্যয় হচ্ছে, মনোযোগ দিয়ে বুঝে নেন, টপাক করে বলে দিব ইম্পর্টেন্ট কথা। এই শক্তিটা কে ব্যয় করতেছে? ব্যয়টা যে হচ্ছে এটা কে ব্যয় করতেছে? কি মাহিন ভাই কি ওর পকেট থেকে কয়েক জুল শক্তি দিয়ে দিছে নাকি? না তো, আমি দিছি না বেটা। কে দিছে? আলো। শক্তিটা কে ব্যয় করছে? শক্তিটা ব্যয় করছে হচ্ছে আলো। সো এই যে ব্যয়িত শক্তি, এই ব্যয়িত শক্তির নিচে একটা মিষ্টি কথা তুমি মনে রাখতে পারো, সেটা হচ্ছে আলোর ব্যয়িত শক্তি। কারণ আকামটা তো ঘটাইছে হচ্ছে লাইট পার্টিকেল, আলো এসে ধাক্কা মাক্কা দিছে, ইলেকট্রন ছেড়াই গেছে, বাইরে গেছে। তো এই শক্তিটা কে দিছে? এই শক্তিটা দিছে হচ্ছে আলো, আলোর ব্যয়িত শক্তি। তো এত কথা কেন বললাম, কেন এই স্লাইডে ফেরত আসলাম? কারণ এই যে বলছি ইলেকট্রন মুক্ত করতে একটা শক্তি ব্যয় হয়, এই যে ইলেকট্রনটা কি হয়েছে? মুক্ত হয়েছে। তো এই মুক্ত হওয়ার জন্য একটা শক্তি ব্যয় হয়েছে। সো এই লাইনটাকে এবার লিখি টপাক করে, ইলেকট্রন মুক্ত হতে ব্যয়িত শক্তি অথবা কার্যাপেক্ষক ওয়ার্ক ফাংশন, যাই বলি না কেন। সো ওয়ার্ক ফাংশন এটা বেসিক্যালি আলোরই এক ধরনের শক্তি, তাইলে এর চেহারা আলোর শক্তির হুবহু হবে। তো কার্যাপেক্ষকের সাইনটা হচ্ছে এরকম ফাই দিয়ে লেখা হয়, তাইলে ফাই সমান সমান কি হবে? ফাই সমান সমান হবে হচ্ছে এইচ এফ নট। কেন এফ নট লিখছি বলে দিচ্ছি, সমান সমান কি লিখতে পারবো? এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা নট। আসো মিষ্টি করে বুঝে ফেলি কোনটা দিয়ে কি বুঝাইছে শানে নজরুলটা কি। এফ নটটা কি? এফ নটটা হচ্ছে আপতিত আলোর সর্বনিম্ন, সর্বনিম্ন যে কম্পাঙ্কে ইলেকট্রন মুক্ত হয়। আমরা কি বলছি? একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি লাগবে মিনিমাম। ধরো ওই যে রাবার ব্যান্ড টানার মতো বলি, 5 নিউটন টানলে রাবার ব্যান্ড ছিঁড়ে, 15 নিউটন টানলেও রাবার ব্যান্ড ছিঁড়ে। তো তুমি মার্জিন কোথায় বলবা? 5 নিউটনে মার্জিন বলবা না 15 নিউটনে মার্জিন বলবা? তুমি তো মিনিমামটা বলবা। তুমি কি বলবা? মিনিমামটা। তাহলে এইটাকে আরো মিষ্টি করে ডাকা হয় হচ্ছে সূচন কম্পাঙ্ক। ইংরেজি নামটা জানি কি? থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি তো না, না। সো এই যে সূচন কম্পাঙ্কটা আছে সেইটা হচ্ছে বেসিক্যালি আপতিত আলোর সর্বনিম্ন কম্পাঙ্ক, মিনিমাম 5 নিউটন, 15 নিউটন না, আপতিত আলোর সর্বনিম্ন কম্পাঙ্ক। আচ্ছা, চলে যাই সামনে। এবারে আসি হচ্ছে ল্যামডা নট। তো এইখানে ব্যাপারটা দেখো, এফ নট কোথায় আছে? ভগ্নাংশের উপরে। ল্যামডা নট কোথায় আছে? ভগ্নাংশের নিচে। সো ল্যামডা নটটা হচ্ছে আপতিত আলোর সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য, আপতিত আলোর সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য।
বা এইটাকে বলতে পারি সূচন তরঙ্গ দৈর্ঘ্য। তো সূচন তরঙ্গ দৈর্ঘ্যের ব্যাপারটা কি? সূচন কম্পাঙ্ক কি ছিল? আপতিত আলোর সর্বনিম্ন কম্পাঙ্ক। বস হচ্ছে ওকে বস, আপতিত আলোর সর্বনিম্ন কম্পাঙ্ক। সূচন তরঙ্গ দৈর্ঘ্যটা হচ্ছে আপতিত আলো সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য, সবচাইতে বড় তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে কম্পাঙ্কটা কি? খুব ইম্পর্টেন্ট কথা, লাগবে অনেক জায়গায়। কম্পাঙ্কটা হচ্ছে সর্বনিম্ন, তরঙ্গ দৈর্ঘ্যটা হচ্ছে সর্বোচ্চ। ঠিক আছে? আচ্ছা, অনেক কিছু আমরা বলে ফেলছি, লাস্ট কথা, এরপরে শেষ সোনার বাংলাদেশ। আমি চলে যাব, মাহিন ভাই তোমাদের ক্লাস নিবে রাত 10টা পর্যন্ত। এমনি বললাম, ইলেকট্রনটা কি হবে? ইলেকট্রনটা গতিশীল হবে। এবার আসো লাস্ট কথা, মজার কথা, ইম্পর্টেন্ট কথা। কেন আসলে যেই প্লেটে আলো এসে পড়ছিল সেই প্লেটের লগে আমি নেগেটিভ দিলাম কেন? বা এমনি হুদাই নেগেটিভ চার্জ যদি সার্কিট আমরা পূর্ণ করি, কি সরবরাহ করবে? সরবরাহ করবে হচ্ছে নেগেটিভ চার্জ, নেগেটিভ চার্জ, নেগেটিভ চার্জ, নেগেটিভ নেগেটিভ নেগেটিভ। নেগেটিভ গুলা এই ইলেকট্রনকে কি বলবে? যা এখান থেকে দূরে যা, ভাল লাগে না তোকে, এত ভাল লাগে না। সমধর্মী চার্জ পরস্পরকে কি করবে? বিকর্ষণ করবে। আর এই পাশে আছে কি? পজিটিভ। তাহলে পজিটিভ চার্জ গুলা ইলেকট্রনকে কি বলবে? আসো আসো, এদিকে আসো, এদিকে আসো, ভাল লাগে তোমাকে। বিপরীতধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করবে। সো ইলেকট্রন কি হবে? গতিশীল হবে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে, যেহেতু এফ নটটা কি? এফ নটটা হচ্ছে সর্বনিম্ন কম্পাঙ্ক। এফ নটটা কি কম্পাঙ্ক? এফ নটটা হচ্ছে সর্বনিম্ন কম্পাঙ্ক। জাস্ট এই পৃষ্ঠা থেকে কই আমরা শক্তির ইকুয়েশনটা কই লিখছিলাম? এখান থেকে লিখছিলাম। সো এইখানে একটু দেখাই যায় যে আমরা কি লিখছিলাম। ই সমান হচ্ছে এইচ এফ সমান এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা। তার মানে শক্তি বেশি হইলে কম্পাঙ্ক বেশি হবে, তরঙ্গ দৈর্ঘ্য ছোট হবে। শক্তি বেশি হইলে কি হবে? শক্তি বেশি হইলে কম্পাঙ্ক বেশি হবে এবং তরঙ্গ দৈর্ঘ্য ছোট হবে। বুঝি? সমানুপাতিক ব্যস্তানুপাতিক সম্পর্কের মতো। শক্তি আছে উপরে, কম্পাঙ্ক আছে উপরে, তাহলে শক্তি বেশি হইলে কম্পাঙ্ক বেশি, তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে ছোট। আর বাকিটা হচ্ছে শক্তি যদি কম হয় কম্পাঙ্ক কম হবে, তরঙ্গ দৈর্ঘ্য হবে বেশি। ওই যে খেয়াল করো, সূচন কম্পাঙ্ক সর্বনিম্ন কম্পাঙ্ক, সূচন তরঙ্গ দৈর্ঘ্য সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য। ঠিক আছে? তাহলে এই যে শক্তিটা আছে এইটা বেসিক্যালি আলোর সর্বনিম্ন ব্যয়িত শক্তি। এইটা কি? এইটা হচ্ছে আলোর সর্বনিম্ন ব্যয়িত শক্তি। এত কথা কেন বলতেছি? এত কথা এই কারণে বলতেছি যে আলো তো এসে পড়ছে একটা নির্দিষ্ট শক্তির চাইতে বেশি, ইলেকট্রনকে মুক্ত করতে কিছু শক্তি খরচ হয়েছে। তো এই যে কিছু শক্তি খরচ হয়েছে, এইটা বেশি খরচ হয়েছে না কম খরচ হয়েছে? কম খরচ হয়েছে। মিনিমাম যতটুকু শক্তি দিলে ইলেকট্রনটা মুক্ত হবে সেই পরিমাণ শক্তি ব্যয় হয়েছে। তাইলে এইটার শানে নজুল হচ্ছে এই যে ইলেকট্রনটা গতিশীল হয়েছে মামা, এই যে ইলেকট্রনটা গতিশীল হয়েছে, তাইলে ইলেকট্রনের গতি শক্তি, ইলেকট্রনের গতি শক্তিটা হবে সর্বোচ্চ। কেন ইলেকট্রনের গতি শক্তিটা হবে সর্বোচ্চ? কারণ আপতিত আলোর সর্বনিম্ন শক্তি ব্যয় হয়েছে ইলেকট্রনকে মুক্ত করতে। তাইলে ইলেকট্রনটা গতিশীল হবে সর্বোচ্চ শক্তিতে। তাইলে এটাতে আমরা লিখতে পারি হাফ এম নট ভি ম্যাক্স স্কোয়ার। আমি এখানে এম নট লিখলাম, মানে ইলেকট্রনের ভর। পুরোটা বলে দিব। ইলেকট্রনের গতিশক্তি তার মানে কি? হাফ এম ভি স্কোয়ার। গতিশক্তি মানে হাফ এম ভি স্কোয়ার। এখন আপনারা তো জানেন ভরের আপেক্ষিকতা নিশ্চয়ই পড়ছেন। এম এক জিনিস, এম নট আরেক জিনিস। এটা কে বলছিলাম? দেখ তোর বন্ধু, দেখ দেখ বসে আছে। ইলেকট্রনের গতিশক্তি কি? হাফ এম ভি স্কোয়ার। এই হচ্ছে ফটোইলেকট্রিক ইফেক্ট। আমি লাস্ট গুছায় দেই। আলো এসে পড়ছে, ইলেকট্রন মুক্ত হয়েছে, ইলেকট্রন বের হয়ে গেছে। তাইলে এই পুরা ঘটনাটা কে ঘটাইছে? এই পুরা ঘটনা ঘটাইছে আলোক রশ্মি। যে আলোটা এসে পড়ছে, ইলেকট্রন মুক্ত করতে শক্তি ব্যয় করছে, কে ব্যয় করছে?
আপতিত আলো শক্তি ব্যয় করছে, এবং এই যে ইলেকট্রনটা গতিশীল হয়েছে, এই গতিশীল হওয়ার শক্তি ওকে কে দিছে? শিশির ভাই পকেট থেকে দিছে? মাইন ভাই দিছে? না, কে দিছে? আলোক রশ্মি দিছে। তার মানে এই যে দুইটা জায়গায় শক্তি ব্যয় হইছে, ইলেকট্রন মুক্ত করতে শক্তি ব্যয় হইছে, আবার ইলেকট্রন গতিশীল হইতে শক্তি ব্যয় হইছে, এই দুইটা শক্তি কে প্রোভাইড করছে? এই দুইটা শক্তি প্রোভাইড করছে হচ্ছে আপতিত আলো। তাহলে লাস্ট লাইন, সোনার বাংলাদেশ, মাইন্ড রেডি হও। সো ই সমান হচ্ছে ফাই প্লাস ই কে ম্যাক্সিমাম। দ্যাট মিনস এইটাকে লেখা যায় এইচ এফ সমান হচ্ছে এইচ এফ নট প্লাস হাফ এম নট ভি ম্যাক্স স্কোয়ার, বা এইটাকে লেখা যায় এইচ সি বাই ল্যামডা সমান হচ্ছে এইচ সি বাই ল্যামডা ম্যাক্স প্লাস হাফ এম নট ভি ম্যাক্স স্কোয়ার। এখানে ছোট করে এম নটটা কি? ইলেকট্রনের নিশ্চল ভর, যেটার মান হচ্ছে 9.1 ইন্টু 10⁻⁻31 কেজি ইন এ নাটশেল। এই হচ্ছে আমাদের ফটো ইলেকট্রিক ইফেক্ট। ঠিক আছে, আমি জাস্ট পুরো জিনিসটা একটা র্যাপ আপ দিচ্ছি। এইটুকু লেখা হয়েছে, আশা করি এইটুকু লেখা হয়েছে, বড্ডা বড্ডা করে একই জিনিস লিখছি। আলো এসে পড়ছে, ইলেকট্রন মুক্ত করতে কার্যাপেক্ষক ব্যয় হয়েছে, ইলেকট্রন গতিশীল হয়েছে। তো শুরু থেকে মেলা কথাবার্তা আমরা বলছিলাম, আলোর ডুয়াল প্রপার্টি নিয়ে কথা বলছি। এই পুরো জিনিসটা কেউ না বুঝলে আমাকে কমেন্টে জানাতে পারবেন না, মাহিন ভাইকে বিরক্ত করেন না। রেকর্ডেড লেকচারটা দেখেন, আমাকে ট্যাগ করে মেনশন করে গ্রুপে জানায়, ঠিক আছে? আচ্ছা, তো আমাদের কয়েকটা মেইন কি পয়েন্ট আছে ফটোইলেকট্রিক ইফেক্ট। একটা ধাতব প্লেট লাগবে, ধাতুর সর্ববহিস্থ স্তরে লাগবে হচ্ছে ইলেকট্রন। স্যার দেখেন, স্যার আপনি দেখেন, আমার পানির বোতলটাও পর্যন্ত নিয়ে গেছে, আমার পানির বোতল। একটু আমি খুব হাইপার অ্যাক্টিভ মোমেন্টে আছি, বার করে দিছি বসকে। ধাতব প্লেট, সর্ববহিস্থ স্তরে ইলেকট্রন, একটা দুইটা ম্যাক্সিমাম টাইম, সর্বোচ্চ তিনটা থাকতে পারে। আলো এসে পড়বে, আলোর একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য আছে, সো একটা নির্দিষ্ট শক্তির ব্যাপারটা আছে, আবার শক্তির সাথে কম্পাঙ্কের একটা সম্পর্ক আছে, যেটা আমরা সামনে গেলে দেখছি। তো ফটোইলেকট্রিক ইফেক্টের বিবৃতি এইটা, বোঝার জন্য এটা সবচেয়ে সুন্দর। আপনি চাইলে বইটাও লিখতে পারেন, কোনো সমস্যা নাই। একটা নির্দিষ্ট পরিমাণ শক্তির চাইতে বেশি শক্তি নিয়ে, তাহলে এই জিনিসটা এখন মজার। এই যে একটা নির্দিষ্ট পরিমাণ, স্যার একটু দাঁড়ান, নির্দিষ্ট পরিমাণ শক্তির চাইতে বেশি, তার মানে কার চাইতে বেশি? ফিল করতে পারো? কার্যাপেক্ষকের চাইতে বেশি। নির্দিষ্ট পরিমাণ শক্তি কার চাইতে বেশি? কার্যাপেক্ষকের চাইতে বেশি। কার্যাপেক্ষকের কম শক্তিতে যদি আলো এসে পড়ে, তাইলে ইলেকট্রন বের হবে না। দুষ্টামি করতেছি। সো নির্দিষ্ট পরিমাণ শক্তির চাইতে বেশি শক্তি নিয়ে আলোক তরঙ্গ বা ফোটন কণা কোনো ধাতব প্লেটে আপতিত হলে ধাতুর সর্ববহিস্থ স্তরের ইলেকট্রন মুক্ত বা বিচ্ছিন্ন হয়, গতিশীল হয়। একেই বলে ফটোইলেকট্রিক ইফেক্ট বা আলোক তড়িৎ ক্রিয়া। এখান থেকে আমরা শক্তি স্তরের সম্পর্ক দেখছি, পাওয়ার আছে -3.25। আপনি আইসেন এটা পড়ে ক্যামেরার সামনে 2টা মিনিট। তো ই সমান এইচ এফ অথবা এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা, এই হচ্ছে ফোটনের শক্তি। এখানে সম্পর্কটা বুঝাই দিছি, কম্পাঙ্ক বেশি হলে শক্তি বেশি হবে, তরঙ্গ দৈর্ঘ্য কম হবে, ভাইস ভার্সা। এখানেও জিনিসপত্রগুলো ঘুরায় লেখা হয়েছে। কার্যাপেক্ষকের ধারণাটা নিছি, ইলেকট্রন মুক্ত করতে যে শক্তি ব্যয়িত হয় সেটাকে আমরা বলি হচ্ছে কার্যাপেক্ষক। এখানে পুরো সিনারিওটা বুঝাই দিছি। এখন পর্যন্ত এইটুকুই। এইটার পরে হাইলাইট আছে, এটা মোস্ট প্রবাবলি মাহিন ভাই পড়াবে। আমারই পড়াইতে মন চাইতেছিল, মাহিন ভাই মাইন্ড করবে। আর এনাম ভাইয়ের সাথে মিটিং আছে, এনাম ভাই আমাকে মিটিংয়ে না পাই এখানে চলে আসছে। তো আলো এসে যেই ধাতব প্লেটে পড়ছে, সেই ধাতব প্লেটের সাথে ব্যাটারির নেগেটিভ প্রান্ত আমরা অ্যাড করব। এইটা ভেরি 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 ইম্পর্টেন্ট, লাগলে লিখে রাখো। আলো এসে যেই ধাতব প্লেটে পড়বে, সেই ধাতব প্লেটের সাথে নেগেটিভ প্রান্ত, তোরা লিখবি না, তোরা ফাঁকিবাজ। আলো যে, এনাম ভাই বসেন প্লিজ। আলো যে ধাতব প্লেটে পড়বে, সেই প্লেটের
সাথে ব্যাটারির নেগেটিভ প্রান্ত। স্যার আমি কি আমার স্বরূপে ফেরত যাব? দাঁড়ান আমি যাচ্ছি, ওকে আমি আজকে মারি না, এটাই বেশি। তো আলো এসে পড়ছে E সমান hf/c/λ, ইলেকট্রন মুক্ত করতে শক্তি ব্যয় হয়েছে E সমান hf নট বা hc ডিভাইড বাই ল্যামডা ম্যাক্স। এখানে f নট মানে হচ্ছে f মিনিমাম, বলছি এটা অনেকবার, হ্যাঁ ওরা চলে যাচ্ছে। ইলেকট্রনের গতিশক্তি কত? ইলেকট্রনের গতিশক্তি হচ্ছে হাফ m নট v ম্যাক্স স্কোয়ার। তো এই হচ্ছে মেইন কাহিনী। আলো এসে পড়ছে, আলো শক্তি দিছে, ইলেকট্রন মুক্ত হয়েছে, ইলেকট্রন গতিশীল হয়েছে। তো এই হচ্ছে পুরো সিনারিও, এই হচ্ছে ফটো ইলেকট্রিক ইফেক্ট। বাকিটা মাহিন ভাই বলবে হয়তো, তার আগে এনাম ভাই আসছে, এনাম ভাই এবং মাহিন ভাইকে নিয়ে। ভাই আমার কাছে প্রমাণ আছে, আমি এটা জনগণের সামনে বলতেছি। ও হল থেকে বা ল্যাব থেকে বের হইছে যেই সময়ে, তার চাইতে পরে বের হয়ে মানুষজন শিক্ষা অফিসে চলে আসছে। আমি চাইলে সেই মানুষটাকে এখন এখানে আইনে দাঁড় করায় এই 350 জন মানুষের সামনে -3.25। এটা ক্লাসের মাঝখানে এটা তো উচিত না ভাই, ক্লাসের মাঝখানে উচিত না। তো এটা খুলে দাও শুরুটা। ওকে। ওকে, হ্যাঁ থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম সবাইকে। সো এই যে ভাইয়া এতক্ষণ, জিমি ভাই এতক্ষণ যা পড়ালো, এই জিনিসটা খুবই সহজ, ঠিক আছে? এই জিনিসটা আসলে খুবই সহজ, কিন্তু এই কনসেপ্টটা আসলে বুঝতে হবে। কারণ আমার এখনো মনে আছে যে এই চ্যাপ্টারটা যখন আমি পড়ছিলাম, আমি মনে হয় 2টা কি 3টা ইকুয়েশন মুখস্থ করে গেছিলাম। স্বীকার করছি, কারণ ওই কলেজ লাইফে থাকতে অনেকে অনেক কিছু বুঝে না। সো আমিও ওরকম ছিলাম, আসলে জিমি ভাইয়ের মতো টিচার ছিল না দেখে কিছু মুখস্থ করতে হইতো। সো এই চ্যাপ্টার থেকে আমি মনে হয় 3টা কি 4টা ইকুয়েশন মুখস্থ করে গেছিলাম। প্রশ্ন আসতো, প্রশ্নে দেখতাম, বিশ্বাস করেন ভাই ওইটাই আছে। প্রশ্ন আসতো, প্রশ্নে দেখতাম যে ই কি দেওয়া আছে, এইচ কত দেওয়া আছে, এইটা কত দেওয়া আছে, ল্যামডা বাইক করতে বলছে, শেষ, সূত্র বসাও। এটা এম নট দেওয়া আছে, ভি দেওয়া আছে, ই দেওয়া আছে, এটা বাইক করো, এইচ বাইক করো, লাগা সূত্র। তো এই যে এইভাবে কিন্তু এই চ্যাপ্টারটা পার পেয়ে গেছিলাম, কিন্তু পরে অ্যাডমিশনে গিয়ে ঠিকই ধরা খাইতে নিছিলাম, কিন্তু অ্যাডমিশনে গিয়ে আসলে কনসেপ্টটা ক্লিয়ার করতে পারছি যে কোথায় পড়লে কিভাবে ইলেকট্রন যাচ্ছে, এখান থেকে কি হচ্ছে, কাহিনীটা কি, কার্যাপেক্ষ কেন দরকার, এই জিনিসটা আসলে কোনটার উপর কোনটা ভ্যারি করতেছে, ডিপেন্ড করতেছে, কোনটাতে চেঞ্জ আসলে কোনটা কেমন চেঞ্জ আসবে। সো এই ধরনের অনেক বেসিক কোশ্চেন কিন্তু এই চ্যাপ্টার থেকে ভর্তি পরীক্ষায় হয়ে থাকে। সো তোমরা অনেকে আছো যে এখনো কিন্তু সিরিয়াস হচ্ছ না, তুমি 2টা সূত্র শিখতেছো, অঙ্ক পারতেছো, মনে করতেছো যে চ্যাপ্টার মনে হয় শেষ, আমি মনে হয় বস হয়ে গেছি। কিন্তু ফিজিক্স কিন্তু এত সহজ না, ম্যাথ অনেক সহজ, কারণ ম্যাথ আমি পড়াই তো, এই জন্য। ও মাইন্ড বলতেছে ফিজিক্স সহজ। সো ফিজিক্স ম্যাথ এটা এখন বলা উচিত হবে কিনা, আমার কাছে যেটা মনে হয়েছে ভাই, আপনি তো জানেন আমার ওয়ান ট্রু লাভ ইজ ম্যাথ। এবং আমি কিন্তু এই 351-52 জন মানুষের সামনে দাঁড়ায় বলতেছি, আমি একাধিক দিন এনাম ভাইকে বলছিলাম ভাই আমি ম্যাথের কিছু একটা করি, একটা ডিফারেন্সিয়েশনের একটা সিরিজ বানাই। এনাম ভাই আমাকে অনেক কথা বলছে, তার মধ্যে একটা কথা এরকম, কেন কি ফিজিক্সের কাজ কি কম হয়ে গেছে নাকি, যাও যাও সিরিজ বানাও। সো হ্যাঁ, ও বলছে স্থিতিবিদ্যার সাথে ও আমি কি যেটা করবে। বলতে চাইছিলাম যে ভাই ফিজিক্সে যে জিনিসটা করা যায় বা করা উচিত সেটা হচ্ছে রিজনিং, কেন হইলো এইটা, কেন হইলো, এটা কি ম্যাথে কি এই জিজ্ঞাসাটা আসে? আমি জানি না। ম্যাথে ধরেন আপনি বললেন গোলকের আয়তন 4/3 পাই আর কিউব, কেন ভাই? না, এটা ধরেন কেন, এটা যদি ভালো ব্যাখ্যা বলা আছে, যায়, ব্যাখ্যা আমি আছে। জানি না, এই জন্য আমি ম্যাথ টিচার হই নাই। না, এটা ভালো ব্যাখ্যা আছে, কিন্তু ওইটা কিন্তু বেশ টাফ হয়ে যাবে। সো আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে তোমাদের এখন থেকে যেটা করতে হবে সেটা হলো এমন ভাবে কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে যেন বোর্ড পরীক্ষা না, ভর্তি পরীক্ষার জন্য তোমরা এগিয়ে থাকো। এবং সেইটা শুরু করা, মানে তুমি যদি এখনো না করে থাকো, তুমি কিন্তু এখন থেকে শুরু করতে পারো, কারণ এখন থেকে শুরু করা সেটা হচ্ছে পারফেক্ট একটা সময়। আর তোমরা যেহেতু 26 ব্যাচ, তোমাদের জন্য আমি এক জিনিস চিন্তা করতেছি, সেটা হলো যে তোমাদের ওই, হ্যাঁ, 26 ব্যাচের জন্য একটা জিনিস চিন্তা করতেছি, সেটা হচ্ছে যে তোমরা অনেকে কিন্তু চিল্লাচিল্লি করছিলে যে সিকিউ এক্সাম কোথায়, সিকিউ এক্সাম কোথায়। সো আমরা কিন্তু সিকিউ এক্সামে একটা ব্যাচ হয়তো বা বানাবো,
যে এক্সাম ব্যাচ যেখানে তোমরা এমসিকিউ এবং সিকিউ এক্সাম দিতে পারবা, কিন্তু সেটা কিন্তু আমাদের কখনোই আমরা বলি নাই যে একাডেমিক প্রোগ্রামের মধ্যে ইনক্লুড ছিল, ঠিক আছে? সো একাডেমিক প্রোগ্রামের মধ্যে কিন্তু সিকিউ এক্সামটা ইনক্লুড ছিল না, ওটা আলাদা একটা জিনিস। সো ওইটা আমরা খুব দ্রুত নিয়ে আসবো, ঠিক আছে? ওকে মাহিন, তুমি কন্টিনিউ করো, এত লেট করেছো কেন? হ্যাঁ, সো হ্যাঁ, এটা একটা জিনিস তোমরা অনেকেই চিন্তা করো যে আমি ডাক্তার হলে মনে হয় আমার পড়ালেখা শেষ, আমি মনে হয় বুয়েটে চান্স পাইলে আমার পড়ালেখা শেষ। ভাই না ডাক্তার বাবা, হইলে ভাই সারা জীবনই পড়া। কথা হচ্ছে যে ভাই, আমার কথা আজকে হচ্ছে যে রুটিনটা বলি, ওরা তো ওর আজকের রুটিন আমি শেষ করি, শুরুটা তো ও জানে। ওকে তিনতলায় দরজা জানলা বাইন্দে, তিনতলা তো খালি খালি আছে, পিডাবো, বেদম পিটান পেটাবো ভাই, অনেকদিন পিটাই না ভাই, আজকে একটা পিটানোর মুডে আছি। ঠিক আছে, বুয়েটের সিনিয়র তুমি পিটাইতেই পারো, কিন্তু ছেলেটা ভালো, ছেলেটা ভালো, ছেলেটা আজকে বুয়েটে অনেক প্যারা খাইছে। কারণ বুয়েট লাইফে বুয়েটে চান্স পাওয়াটা যেমন কঠিন, বুয়েটে সার্ভাইভ করাটা আরো কঠিন, আরো বেশি কঠিন। বাচ্চা লোক, এই সম্পর্কিত একটা ওয়ান লাইনার জোক, ওয়ান ট্রু জোক, যেটার ব্যাপারে আমরা তিনজন যে কোনো বুয়েটিয়ান একমত হবে, সেটা হচ্ছে বুয়েটের সবচাইতে সহজ পরীক্ষাটা হচ্ছে বুয়েট অ্যাডমিশন টেস্ট। ট্রাস্ট মি, যখন দিবা টার্ম ফাইনাল গুলো তখন বুঝবা। অনেক হয়েছে, বস চলেন তো। তুই সব হয়তো থ্যাংক করতে ইউ পারবি, ভাই তুই জিমি ভাই। যাইস না। ফটো ইলেকট্রিক ইফেক্ট পড়াইছেন, এক্সরে আর হচ্ছে ব্ল্যাক বডি রেডিয়েশন। না, তুই যেটা দেখবি না নিবৃত্তি নিয়ম তো দেখাই তো। আপনি দেখাই দিতেন। নিবৃত্তি নিয়ম দেখাই নাই, দেখা দেখা তুই যত বড় দেখা, তুই ছয়টা আমি নিতে পারতাম ভাই, আমি আজকে আসতেছি বস। হ্যালো 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 পোলাপাইন, কি অবস্থা ভাই? পেন নিয়ে গেছেন নাকি? হ্যালো হ্যালো। পাইছি পাইছি। এই কেবল স্যার 13 মিনিট আছে, আমরা আজকে যদ্দূর টানতে পারি, ঠিক আছে? আমাদের আরো কিন্তু দুইটা টপিক আছে, এক্সরে আর হচ্ছে ব্ল্যাক বডি রেডিয়েশন। ব্ল্যাক বডি রেডিয়েশন আমরা পড়বো না, আমরা হচ্ছে যে কোনো টাইপের সারফেস থেকে কিভাবে রেডিয়েশন হয়, আর হচ্ছে থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি কেগুলো বা নিবৃত্তি বিভব ব্যাপারগুলো কোনগুলো, এরকম জিনিসপাতিগুলো আমাদের আছে, ঠিক আছে? আমরা হচ্ছে ওই জিনিসপাতিগুলো হালকা পাতলা দেখবো। জিমি ভাই তো পুরা ফটো ইলেকট্রিক ইফেক্ট পড়াই ফেলছে। সো আমার লেট হওয়ার রিজনটা একটু ভাই বলি। ভাইয়া সেই সকাল 7টায় ঘুম থেকে উঠছিলাম, ওঠার পর হচ্ছে ভার্সিটিতে গেছি, 1টা পর্যন্ত ক্লাস করছি, দেন স্যাররা হচ্ছে 30 মিনিটের ব্রেক দিছে, 30 মিনিটের ব্রেকে হচ্ছে 5-6 মিনিটে তোমাদের স্লাইড দেখলাম, তারপর হচ্ছে খাবার দাবার খাই আবার ল্যাবে গেলাম। ল্যাবে গিয়ে আমাদের কি করাইছে, এই যে বালি ছিল না, যাদের বাসায় বিল্ডিং হচ্ছে বা কনস্ট্রাকশনের কাজ বাজ দেখছো, ওরা দেখবো হচ্ছে বালির সাথে ইট সিমেন্ট আর অনেক জিনিসপাতি মেশাই, আমরা তো ম্যাটেরিয়াল সায়েন্সের। সো ওই জিনিসপাতিগুলো কি কাইন্ড অফ ম্যাটেরিয়ালস, ওইগুলা কি করছে আমাদের 50 গ্রাম 25 গ্রাম 100 গ্রাম করে 9টা স্যাম্পল আলাদা আলাদা করে মেপে নিছে। মেপে নিয়ে ওইখানে পানি মিশাইছে, তারপর হচ্ছে কাদামাটি মিশাইছে, মিশে হচ্ছে ওইগুলোর স্ট্রেংথ, মানে অনেক মেকানিক্যাল টার্ম আছে, ওই জিনিসপাতিগুলো টেস্ট করছি, ঠিক আছে? টেস্ট করে হচ্ছে দৌড়ায় এখানে চলে আসছে, আমি দাঁড়াই নাই, কোথাও দাঁড়াই নাই, দৌড়ায় তোমাদের এখানে চলে আসছি। দেন আইসা দেখি জিমি ভাই ক্লাস শুরু করে দিছে। থ্যাংকস টু দ্য জিমি ভাই, মানে আসলে আমার অনেক আহ এটা আপনারা শিখবেন, আর যারা এসব করে তারা এমনি করতে পারে। হ্যাঁ হ্যাঁ, করতে পারে, মুখস্থ বিদ্যা হচ্ছে অন্ধবিদ্যা, ঠিক আছে? মুখস্থ করে আসলে কোনো কিছু হয় না। সো এমনি তুমিও পারবা, ঠিক আছে? এমনি করতে যদি বলি তুমিও পারবা, বাট তোমাকে যদি বলে এই জিনিসটা কস্ট এফিসিয়েন্টলি করতে, পারবা না তুমি, ঠিক আছে? তোমার কেন মনে হয় যে বড় বড় প্রজেক্টের মধ্যে কেন অনেক টাকা দিয়ে ইঞ্জিনিয়ারদের রাখে, অনেক টাকা দিয়ে ডিজাইনারদের রাখে, অনেক টাকা দিয়ে ইন্টেরিয়র ডিজাইনারদের রাখে, অনেক টাকা দিয়ে হচ্ছে আর্কিটেকচারদের রাখে, কেন রাখে? কারণ ওই জিনিসটা কস্ট এফিসিয়েন্ট হয়, মানে টাকা পয়সা অনেক বেঁচে যায়। নর্মালি যারা হচ্ছে গ্রামগঞ্জে হচ্ছে দেখবা কনস্ট্রাকশনের কাজ বাজ করে, কাজের পরে দেখো আসার এক পাশে অনেক বড় একটা স্তূপ আছে, ওখানে কংক্রিট ইট সিমেন্ট বালু ফালাই রাখতেছে। বাট বড় বড় প্রজেক্টের মধ্যে দেখবে এরকম থাকে না, কারণ বড় বড় প্রজেক্টের মধ্যে ওই জিনিসপাতিগুলো এফিসিয়েন্টলি সবকিছু ক্যালকুলেশন করে তারপর কিনে নিয়ে আসে বাজার থেকে। বাট নর্মাল যে কন্ট্রাক্টর আছে ওরা হচ্ছে এইসব জিনিসপাতি করে না। তো আমরা হচ্ছে মোটামুটি আজকে এই জিনিসপাতিগুলো ল্যাবে শিখছি, তোমাদের ভিডিও দিব না, দেখবো আমরা কি ল্যাবে কি শিখছি, ঠিক আছে? সো আচ্ছা, আমরা হচ্ছে প্রথম এখন হচ্ছে রেডিয়েশনটা পড়ি, ঠিক আছে? রেডিয়েশন বলতে আমরা যদি আমাদের বইয়ের সাথে একটু তুলনা করি, আমাদের রেডিয়েশনটা হচ্ছে ব্ল্যাক বডি রেডিয়েশন, মানে হচ্ছে
আমাদের এমন একটা বস্তু আছে যেই বস্তুটা দেখতে কালো, মানে দেখতে বলতে কালো বলতে কি, কালো বস্তু কোনো কিছু দেখা যায় না, বাট এর আগে হচ্ছে আমরা রেডিয়েশনের সিম্পল ব্যাপার স্যাপারগুলো দেখে আসবো। ঠিক আছে, রেডিয়েশন মানে কি? রেডিয়েশন মানে হচ্ছে বিকিরণ। ঠিক আছে, রেডিয়েশন মানে বাংলা ভাষা হচ্ছে বিকিরণ। সো আমরা কিন্তু এই জিনিসপাতিগুলো জানি, বিকিরণ কি, সঞ্চালন কি, পরিবহন কি, ব্যাপার স্যাপারগুলো কিন্তু আমরা ক্লাস এইটে যখন প্রথম বিজ্ঞান বই আসছিল তখন থেকে পড়ে আসছি। ঠিক আছে, তখন থেকে আমরা পড়ে আসছি, তারপরে 9-এ পড়ছি, 10-এ পড়ছি, এইচএসসি ফার্স্ট ইয়ারে পড়ছি, এখন সেকেন্ড ইয়ারে আবার আমরা বিকিরণ ব্যাপারটা পড়ব। বিকিরণটা কি, আমি যদি একদম সিম্পল ভাষায় বলি, তোমার কাছে যে কোনো ধরনের সারফেস, ঠিক আছে, যে কোনো ধরনের সারফেস মানে কি, পৃষ্ঠ, যেমন তোমার বডির কি একটা পৃষ্ঠ আছে, পৃষ্ঠটা কি দিয়ে ঢাকা? তোমার চামড়া দিয়ে ঢাকা। তুমি যে খাতায় লিখতেছো, খাতার উপরে একটা পৃষ্ঠ আছে, নিচে একটা পৃষ্ঠ আছে, মানে মেইন কথা সারফেস যেই সব জিনিসে থাকে, ওইসব জিনিস থেকে রেডিয়েশন আকারে এনার্জি বের হবে। কি বের হবে? রেডিয়েশন আকারে এনার্জি বের হবে। এনার্জি বের হবে। এনার্জি বের হবে। ঠিক আছে, যেই সব জিনিসের সারফেস থাকে, সবকিছু জিনিস থেকে এনার্জি, রেডিয়েশন আকারে বা বিকিরণ আকারে এনার্জি বের হবে। এটা কোনো কি বলতে পারো, লিমিটেশন নাই যে সারফেস কেমন হলে এনার্জি বের হবে, কেমন না হলে এনার্জি, না, সারফেস আছে মানে এনার্জি বের হবে। ঠিক আছে, এখন ধরো তুমি যে কোনো কিছু সারফেসে কিন্তু টেম্পারেচার মাপতে পারো, রাইট? টেম্পারেচার মাপতে পারো। সো বিজ্ঞানী স্টিফান এবং বোলজম্যান, দুইজন বিজ্ঞানী ছিল। কি ছিল? স্টিফান এবং বোলজম্যান। এই রকম নামের, একটা হচ্ছে স্টিফান, একটা হচ্ছে বোলজম্যান। ঠিক আছে, এই দুইজন বিজ্ঞানী কি করছে, এই যে পৃষ্ঠ থেকে এনার্জিটা বের হচ্ছে, ওনারা ক্যালকুলেশন করে দেখাইছে বা এক্সপেরিমেন্টালি দেখতে পাইছে যে এনার্জিটা হচ্ছে আমার সারফেসের টেম্পারেচার পাওয়ারের 4-এর সমানুপাতিক। ঠিক আছে, সারফেসের টেম্পারেচারের পাওয়ারের 4-এর সমানুপাতিক। সো এখান থেকে হচ্ছে আমাদের সমানুপাতিক ধ্রুবক, সমানুপাতিক চিহ্ন যদি উঠাই দিই, সমানুপাতিক ধ্রুবক লাগবে, যেটাকে আমরা সিগমা দিয়ে রিপ্রেজেন্ট করতেছি ইনটু T⁴। সো তোমার যদি এখন থেকে বলি যে ভাইয়া কোন সারফেস থেকে কতটুকু এনার্জি রেডিয়েট হচ্ছে, এটার ফর্মুলাটা কি? E সমান সিগমা T⁴। ঠিক আছে, এটা অলওয়েজ মনে রাখবা। এখন এখানে আমাদের হচ্ছে কি বলছে বলো, সিগমাটা হচ্ছে সমানুপাতিক ধ্রুবক, আর ধ্রুবকের কি একটা ফিক্সড ভ্যালু থাকে। ভ্যালুটা কত হবে বলো তো? সিগমার ভ্যালু বইয়ে সুন্দর মতো দেওয়া আছে, তাও আমি লিখে দিচ্ছি 5.67 ইন্টু 10⁻⁸ ওয়াট পার মিটার স্কোয়ার পার T⁴। ঠিক আছে, পার T⁴। এখন ভাইয়া বলো, ব্ল্যাক বডি থেকে যদি রেডিয়েশন বের হয়, আমি কি বলছি, বস্তুর উপর ডিপেন্ড করে না রেডিয়েশনটা, জাস্ট সারফেস থাকলেই হবে। ব্ল্যাক বডি মানে একটা গ্রহ বা নক্ষত্র অনেক অনেক দিন ধরে যখন এনার্জি রেডিয়েট করতেছে, ওইটা একসময় কি মরে যাবে, রাইট? একদম মৃত হয়ে যাবে, মানে ওইখান থেকে আর এনার্জি বের হবে না। সো ওই জিনিসটাকে আমরা দেখতে পাবো না, ওই জিনিসটা হচ্ছে ব্ল্যাক বডি, সিম্পল ভাষায়। ঠিক আছে, ওইটা হচ্ছে ব্ল্যাক বডি, মানে কি যার এনার্জি একদম শেষ হয়ে গেছে। বাট এনার্জি শেষ হলে কি হবে? এটা তো একটা শেপ আছে, রাইট? এটার একটা শেপ আছে। শেপ যদি থাকে, তার মানে কি এটা একটা সারফেস আছে, সারফেস থেকে এনার্জি বের হবে। কোন ফর্মুলা দিয়ে বের করব? E সমান সিগমা T⁴। কে দিয়েছে? স্টিফান বোলজম্যান। ঠিক আছে, কে দিয়েছে? স্টিফান বোলজম্যান। এখন বলতে পারি যে ভাইয়া এনার্জিটা শুধুমাত্র কিসের উপর ডিপেন্ড করে? এনার্জিটা শুধুমাত্র তাপমাত্রার উপর ডিপেন্ড করে, রাইট? ভালো মতো খেয়াল রাখো, এনার্জি কিসের উপর ডিপেন্ড করে, বা এনার্জি বা শক্তি শুধুমাত্র তাপমাত্রার উপর ডিপেন্ড করে। তাপমাত্রার উপর নির্ভর করে। ঠিক আছে, জিনিসটা তুলে ফেলো, এনার্জি কি শুধুমাত্র তাপমাত্রার উপর ডিপেন্ড করে। জিম্মি জিম্মি ভাই তো পুরা সময় খেয়ে ফেলাম ভাইয়ের পেটে। জিম্মি ভাই পেটক দাঁড়ায় আছে, কিন্তু দাঁড়ায় আছে জিম্মি ভাই এখানে, বুঝছো? কথাবার্তা বললে সাবধানে বলবা, একদম একদম খাই দিবে তোমারে পর্যন্ত। এটা একটু তুলে ফেলো। ওবায়দুর বলতেছে আমাদের স্ক্রিন থেকে ওকে, হ্যাঁ ভাই, স্ক্রিন থেকেও এনার্জি বের হয়। তোমরা জানো না? তোমরা কি কখনো মেডিকেল ডক্টরের কাছে যাও নাই? যে ডিভাইস কম ইউজ করতে কেন বলে বলো তো? কেন ডিভাইস কম ইউজ করতে বলে? কেন বলে বলো? কারণ হচ্ছে ওইখান থেকে তোমার অনেক রেডিয়েশন আকারে হচ্ছে এনার্জি বের হয়। ওই এনার্জি গুলো হচ্ছে তোমার হার্টের যে
স্পন্দন আছে ওইগুলো হচ্ছে ম্যানিপুলেট করতে পারে। সো নর্মাল যে স্পন্দন ওইটার মানে কম বেশি হয় আর কি, কম বেশি হলে হচ্ছে বিভিন্ন ডিজিজ দেখা দেয়। ঠিক আছে, অন্তর্ভাই তো এই জিনিসপাতিগুলো ক্লাসে বলে, মনোযোগ দাও না ক্লাসে। ওকে ঠিক আছে, হ্যাঁ টি হচ্ছে ক্যালভিন স্কেলে, টি হচ্ছে ক্যালভিন স্কেলে। লাপানের মায়েরা ফেলেন ভাই। ঠিক আছে, দেখছো সিগমা, জিমি ভাই কি সূত্র দিয়ে গেছে এটা, এই সিগমা টি টু দি পাওয়ার 4 মানে টি নট টু দি পাওয়ার 4। ঠিক আছে, মানে দুইটা সারফেস যদি থাকে, দুইটা সারফেসের মধ্যে কি পরিমাণ এনার্জি এক সারফেস থেকে আরেক সারফেসে যায়। ঠিক আছে, ওইটার এক্সপ্রেশন ওটা লাগবে না তোমাদের, এটা জিমি ভাই বলে গেছে লাগবে না, এটা লাগবে না, এটা হচ্ছে হায়ার স্টাডি যখন করবা তখন লাগবে। ঠিক আছে, আচ্ছা তাও যদি বুঝাই তোমারে, ধরো আমাদের কিন্তু দুইটা সারফেস থাকে, দুইটা সারফেস মানে কি আমাদের প্রকৃতিতে একাধিক সারফেস থাকে। যেমন আমি আছি, আমার সামনে হচ্ছে স্ক্রিন আছে, সো স্ক্রিন থেকে আমার দিকে এনার্জি আসবে নাকি আমার থেকে স্ক্রিনের দিকে এনার্জি আসবে, এটা ডিপেন্ড করে কিসের উপর, তাপমাত্রার উপর। আমরা কিন্তু তাপগতিবিদ্যায় পড়ছি বেশি তাপমাত্রা থেকে কম তাপমাত্রার দিকে শক্তির প্রবাহ হবে, মনে আছে কিনা বলো? তাপ কোন দিকে প্রবাহ হয়? বেশি তাপমাত্রা থেকে কম তাপমাত্রার দিকে, রাইট? বেশি তাপমাত্রা থেকে কম তাপমাত্রার দিকে। সো আমি ধরলাম এই বস্তুটা তাপমাত্রা হচ্ছে টি, আর এই বস্তুটা যেটা এটা তাপমাত্রা হচ্ছে টি নট, এবং টি থেকে টি নটের দিকে এনার্জির ফ্লো হবে। ঠিক আছে, টি থেকে টি নটের দিকে এনার্জি ফ্লো হবে। এখন এনার্জিটা কতটুকু ফ্লো হবে? এনার্জিটা ফ্লো হবে যেটা, এটাকে আমি ডেলি যদি বলি, এটা হবে হচ্ছে সিগমা টি টু দি পাওয়ার 4 মাইনাস টি নট টু দি পাওয়ার 4। এখন বলতে পারছো ভাই আপনি যে সূত্র দিচ্ছেন, জিমি ভাই যে সূত্র দিচ্ছে সেম না? না ভাই, দুইটা সেম। ঠিক আছে, দুইটা সেম। এখন দেখো আমাদের এই যে এখানে যে এনার্জি বললাম, এনার্জির একক দেখো কি ছিল, ওয়াট পার মিটার স্কয়ার, রাইট? তার মানে পার মিটার স্কয়ারে কতটুকু এনার্জি যাচ্ছে, পার মিটার স্কয়ারে কতটুকু এনার্জি যাচ্ছে। সো এই জিনিসটা হচ্ছে এরকম যে পার মিটার স্কয়ারে কতটুকু এনার্জি যাচ্ছে, বাট জিমি ভাই যেটা দিচ্ছে এটা হচ্ছে টোটাল এনার্জি, টোটাল এনার্জি কতটুকু যাচ্ছে ওইটা বোঝাইতেছে, টোটাল এনার্জি। বাট লাগবে না, এই ফর্মুলা লাগবে না, ভাই উপরে যেটা দিছি ওইটা দিলে বুঝলেই হবে। ঠিক আছে, ওইটা বুঝলে হবে। ঠিক আছে, ওকে। সো আমাদের এটা গেল। দেন হচ্ছে আমরা যদি এক্সট্রাটা পড়ি, ঠিক আছে, এক্সট্রাটা আসলে কি বোঝায় দেখো, এক্সট্রা এক্সট্রা ঠিক আছে। এখন ধরো তোমার কাছে জিমি ভাই যে সার্কিটটা আগে ছিল তোমাদের মনে আছে তো? ধরো তোমার কাছে হচ্ছে এরকম একটা সার্কিট আছে এবং এখানে হচ্ছে একটা নল টাইপের কিছু একটা দিয়ে রাখছো, নল টাইপের কিছু একটা দিয়ে রাখছো। ঠিক আছে, এবং এখানে যে ভোল্টেজটা দিছো এই ভোল্টেজটা খুব হাই, খুব হাই বলতে কতটুকু, খুব হাই বলতে কতটুকু, 30 থেকে 50 কিলো ভোল্ট, মানে 30,000 থেকে 50,000 কিলো ভোল্ট। ঠিক আছে, এইখানে যে বিভবটা দিচ্ছ এটা হচ্ছে 30,000 থেকে 50,000 ভোল্ট, 50,000 ভোল্ট, এতটুকু বেশি পরিমাণ বল। এবং এই মাঝখানে যে তুমি একটা টিউব রাখছো, মাঝখানে যে একটা টিউব রাখছো, এই টিউবটা একটা স্পেশাল বৈশিষ্ট্য হচ্ছে এটা ভ্যাকিউম। ভ্যাকিউম মানে কি, এখানে কোনো এয়ার নাই। ঠিক আছে, এখানে এয়ার নাই, এই জিনিসটাই হচ্ছে আমরা ভ্যাকিউম বলি ফিজিক্সের ভাষায়। ঠিক আছে, তাও দেখবা হচ্ছে বইয়ের মধ্যে সুন্দর মতো একটা একক দেওয়া আছে, বইয়ের মতো বইয়ের মধ্যে সুন্দর মতো একটা একক দেওয়া আছে যে এয়ার নাই, ঠিক আছে, বাট তাও একটা এয়ারের প্রেসার পাওয়া যায় 4 × 10⁻⁻7 atm, মানে এটা এতটাই কম যেটাকে তুমি নেগলিজিবল চিন্তা করতে পারো। সো এইরকম সিনারিওতে হয় কি, এরকম সিনারিওতে হয় তোমার টিউবের ভিতরে যে মেটালস গুলা থাকে, ঠিক আছে, টিউবের ভিতরে কি অনেকগুলো মেটাল থাকে, টিউবের ভিতরে কি নরমালি মেটাল থাকে। সো ওই মেটাল থেকে না কিছু রশ্মি বের হয়ে আসে, কিছু রশ্মি বের হয়ে আসে, কিছু রশ্মি বের হয়ে আসে। ঠিক আছে, এই যে রশ্মিগুলা বের হয়ে আসে এইগুলাকে আমরা বলতেছি এক্স রে। এক্স রে কেন বলছিল, কারণ 1890 এর দশকে, ঠিক আছে, 1890 এর দশকে যখন বিজ্ঞানী রনজেন এই সেম এক্সপেরিমেন্টটা করেছিল, উনি আসলে জানতো না এটার প্রপার্টিসটা কেমন, মানে এই যে রশ্মিটা আসছে এটা কি আদৌ কোনো তরঙ্গ বা বাস্তবে কোনো কিছু পাওয়া যায় কিনা, বা আগে এই জিনিসপাতিগুলো নিয়ে কোনো বিজ্ঞানী অ্যানালাইসিস করেছিল কিনা, উনি ওই জিনিসটা জানতো না। এই জন্য উনি কি করছে, এক্স রে মানে অজানা একটা রশ্মি হিসেবে এটাকে নামকরণ করছে। ঠিক আছে,
সো এই রশ্মিটা যেহেতু এখান থেকে বের হয়ে চলে আসতেছে, এই বের হয়ে যেহেতু আসছে রশ্মিগুলোকে একটা ভেলোসিটি পাই না আমরা, একটা ভেলোসিটি পাই, রাইট? আমরা যদি এখানে এনার্জি কনজারভেশন ইউজ করি, দেখো এখান থেকে এই যে এখান থেকে এখানে পজিটিভ চার্জ, এখান থেকে সবগুলা পজিটিভ চার্জ এসে এই পাশে অ্যাকিমুলেট হবে। এটা নেগেটিভ চার্জ, এখানে সবগুলো নেগেটিভ চার্জ এসে এই পাশে অ্যাকিমুলেট হবে, রাইট? অ্যাকিমুলেট হবে। তার মানে কি পজিটিভ চার্জগুলো পুরোটা ব্যাটারি জুড়ে বা নেগেটিভ চার্জগুলো পুরোটা ব্যাটারি জুড়ে যাওয়ার জন্য একটা এনার্জি দরকার হয়েছে। এনার্জিটা কি কি যাচ্ছে বলতো? ইলেকট্রন যাচ্ছে এবং কত বিভব পার্থক্য? ভি বিভব পার্থক্য। এখন বলতো যে ভাই এই ফর্মুলা কোথেকে পাইছি? স্থির তড়িৎ পড়ছো না তোমরা? ডাব্লিউ সমান কি? ভি ইনটু কিউ। মানে একটা চার্জকে একটা সার্কিটের মধ্য দিয়ে ঘোরাইতে, একটা কিউ পরিমাণ চার্জকে একটা সার্কিটের মধ্য দিয়ে ঘোরাইতে কি পরিমাণ কাজ করতে হয়? ভি কিউ পরিমাণ, রাইট? এবং এই কাজটা কি হবে? এই কাজটা হচ্ছে আমার এই যে এক্সরে আকারে বের হবে, মানে হচ্ছে এই বের হওয়া চার্জটার গতিশক্তি আকারে কনভার্ট হবে, ঠিক আছে? সো এটা হচ্ছে আমাদের কিসের ফর্মুলা? এক্সরে কি ফর্মুলা বলো? এক্সরে বেসিক যে প্রিন্সিপাল এটা, ঠিক আছে? ইভি সমান হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। ইভি সমান হাফ এম ভি স্কোয়ার। এখন বলতো যে ভাইয়া সবসময় যে এরকম এক্সরে একটা কাইনেটিক এনার্জি নিয়ে বের হবে এমন তো নাও হইতে পারে, এমন নাও হইতে পারে, রাইট? হ্যাঁ, হইতে পারে না। সো এরকম যদি না হয়, ঠিক আছে, এটা হচ্ছে বেসিক প্রিন্সিপাল। এরকম যদি না হয়, মানে কিছু কিছু ক্ষেত্রে হইতে পারে যে না, কোথাও যখন এক্সরে পড়ছে ওইখান থেকে হচ্ছে একটা লাইট রেডিয়েশন পাইছো, মানে হচ্ছে ধরো ওখানে পিঙ্ক কালার দেখছো বা সবুজ দেখছো বা সাদা দেখছো, ঠিক আছে, মানে একটা লাইট রেডিয়েশন আকারে বের হয়ে গেছে। সো তখন কি হবে ফর্মুলাটা? তখন হবে হচ্ছে এইচ ইন্টু এফ। এফ মানে কি? ফ্রিকোয়েন্সি। এখন বলা যাবে ভাই ফ্রিকোয়েন্সি নিয়ে আমি আলোচনা করবো না, আমি করবো কি? তরঙ্গ দৈর্ঘ্য নিয়ে। সো জিমি ভাই অলরেডি দেখাইছে ফ্রিকোয়েন্সিকে তুমি কি লিখতে পারো? সি বাই ল্যামডা। ঠিক আছে? সো সবগুলা প্রিন্সিপাল একই জিনিস। এটা কি? শক্তি জাস্ট সংরক্ষণশীল। এই জিনিসটা মেনে হচ্ছে আমরা লিখছি, শক্তি সংরক্ষণশীল, ঠিক আছে? বুঝতে পারছি? বুঝতে পারছি না? এটা বলো। শাহিদ আহমেদ বলতেছে ফটো ইলেকট্রিক ইফেক্টে স্থির ভর কেন ব্যবহার করবে? হ্যাঁ, তুমি হচ্ছে মানে যখন চিন্তা করবা, ঠিক আছে, ফটো ইলেকট্রিক ইফেক্ট চলে হয় কি, মানে একটা ইলেকট্রন বের হয়ে যাচ্ছে, রাইট? একটা ইলেকট্রন বের হয়ে যাচ্ছে। সো এখানে স্থির ভর কেন ইউজ করতেছি? কারণ ইলেকট্রনটা বলো প্রথমে যে একটা সোডিয়ামের অ্যাটম যখন চিন্তা করো, ঠিক আছে, একটা সোডিয়ামের অ্যাটম যখন তুমি চিন্তা করো, আমি ধর হচ্ছে বাইরে শক্তি এখানে ইলেকট্রনটা যদি এখান থেকে ইলেকট্রনটা যদি তুমি বের করে নিয়ে আসবা, ইলেকট্রনটা কি প্রথমে স্থির ছিল নাকি গতিশীল ছিল? অ্যান্সার হচ্ছে ইলেকট্রনটা প্রথমে স্থির ছিল। সো জিমি ভাই যেহেতু বলছে, মানে জিমি ভাই যেহেতু না, জিমি ভাই বলছে হচ্ছে এখানে স্থির ভর, জিমি ভাই ইকুয়েশন হচ্ছে এম নট দিয়ে রিপ্রেজেন্ট করছে। কেন রিপ্রেজেন্ট করছে? কারণ হচ্ছে আমরা আগের ফর্মুলাগুলোতে স্থির ভর মানে এম নট বুঝাইছি, ঠিক আছে? এখন তুমি যদি এম নটের বদলে এম লিখো সমস্যা হবে না, বাট মনে রাখবা এখানে ইলেকট্রনের ভর বসাবা। কি বসাবা? ইলেকট্রনের ভর, ঠিক আছে? ইলেকট্রনের ভর বসাবা, কোনো সমস্যা হবে না। এম লিখতে পারো, এম নট লিখতে পারো, প্রবলেম হবে না। বাট মনে রাখবা যেই বস্তুটা শুরু থেকে একটা সার্টেন ভেলোসিটি পাচ্ছে ওই বস্তুটার ভর বসাবো, ঠিক আছে? ভালো মতো বুঝো ভাইয়া কি বলতেছি। ভাইয়া কি বলতেছি, যেই বস্তুটা শুরু থেকে একটা সার্টেন ভেলোসিটি পাইছে ওইটার ভর বসাবো। এখন আমার একটা কোশ্চেন অ্যান্সার দাও। ধরো এখানে এই বস্তুটা নেই, এখানে হচ্ছে একটা আলফা রশ্মি বের হয়ে গেছে। কি বের হয়েছে? আলফা। তাইলে তুমি এম এর ভ্যালু কত বসাবা? আমাকে এটার অ্যান্সার দাও দেখি কতটুকু মনোযোগ দিছিলা তোমরা। ধরো এখান থেকে ইলেকট্রন না আলফা রশ্মি বের হয়ে গেছে, ফটো ইলেকট্রিক ইফেক্টে একটা আলফা রশ্মি বের হয়ে গেছে, তাহলে তুমি কত বসাবা? এম এর মানটা কত বসাবা বলো? জ্যোতি বলতেছে 4। ভাই এম এর মান কেন তুমি 4 বসাবা বলো? এম এর মান আলফার ভ্যালু কি 4 কেজি? আলফার ওয়েট কি 4 কেজি কিনা বলো? 4 ইনটু ইলেকট্রন মাস। দেবজিৎ হালদার এক্স্যাক্টলি 4 ইনটু ইলেকট্রন মাস। এক্স্যাক্টলি। সাবিয়া আলফা এর ভর, হ্যাঁ আলফা এর ভর কত? মুরাদ জানা বলছে 1 না, হয় নাই তো। মুরাদ 2 এমও না, হয় নাই। এক হবে না। মাকসুদা 4 না, হয় নাই। ইসাম মাহমুদ বলতেছে আলফা বের হওয়ার কথা না। হ্যাঁ আসো, অনেক অনেক কিছু বের হওয়া পসিবল, ঠিক আছে? কে বলছে বের হওয়া পসিবল না? অবশ্যই পসিবল, ঠিক আছে? এই যে একটা হচ্ছে অ্যান্সার পাইছি। রাশেদ বলছে 4 অ্যাটমিক মাস ইউনিট। এক্স্যাক্টলি
আমি যখন এখানে বসাবো, এখানে আমি m এর ভ্যালু কত বসাবো? 4 অ্যাটমিক মাস ইউনিট, মানে ওয়ান অ্যাটমিক মাস ইউনিট কি 0.67 ইন্টু 10 টু দি পাওয়ার -27। সো এতটুকু ভর হচ্ছে আমি বসাবো, ঠিক আছে। মুদ্রা কথা হচ্ছে যেই বস্তুটা শুরু থেকে বের হয়ে যাবে, ওইটার ভর আমি বসাবো, ঠিক আছে, ওইটার ভর আমি বসাবো। আলফা বের হওয়া পসিবল না। নিউক্লিয়ার ফিজিক্স যখন পড়বা, নিউক্লিয়ার ফিজিক্স হয়ে যাওয়ার কথা, যদি না হয়ে থাকে, যদি পড়বা আর কি, তখন দেখবা আলফা বিটা গামা অনেক কিছু বের হইতে পারে, ঠিক আছে। একটা বস্তু থেকে অনেক রশ্মি বের হইতে পারে। সো ওইগুলো কাইন্ড অফ ফটোইলেকট্রিক ইফেক্ট। এখন আরেকটা মিসকনসেপশন হচ্ছে, কাদের বাসায় সোলার প্যানেল আছে? সোলার প্যানেলে দেখবো হচ্ছে অনেক জায়গায় এটা বলে যে ফটো ইলেকট্রিক ইফেক্ট ইউজ করা হয়। না, সোলার প্যানেলের ব্যাপারটা হচ্ছে ফটো ইলেকট্রিক ইফেক্ট, মানে ফটো ইলেকট্রিক ইফেক্ট যখন এরা হচ্ছে বুঝাইতে যায়, তখন হচ্ছে সোলার প্যানেলের এক্সাম্পল দেয়। বলো কাদের বাসায় সোলার প্যানেল আছে? অনেকে দেখবো হচ্ছে এই জিনিসটা এইভাবে বলে যে সোলার প্যানেলে যখন সূর্য আইসা পড়ে, ঠিক আছে, এইভাবে বলে, ভাই বলি দেখবো কোনো ফলস নাই, তুমি বুঝবা না। সোলার প্যানেল যে প্যানেলগুলো আছে, প্যানেলগুলো যখন সূর্য আইসা এভাবে ইরিং বিরিং করে আইসা পড়ে, তখন সোলার প্যানেল থেকে একটা ইলেকট্রন দৌড় দিয়ে ব্যাটারিতে চলে যায়। ইলেকট্রনের মুভমেন্ট হচ্ছে মানে এনার্জি নিয়ে হচ্ছে ব্যাটারিতে চলে যাচ্ছে, স্টোর হচ্ছে, পরে ওইটা আমরা ইউজ করি। বাট ব্যাপারটা অ্যাকচুয়ালি এরকম না, ঠিক আছে। সোলার প্যানেলের যে মেকানিজম আর ফটো ইলেকট্রিক ইফেক্টের যে মেকানিজম কমপ্লিটলি আলাদা, ঠিক আছে। সোলার প্যানেলে অন্য কমপ্লিটলি পদার্থ ইউজ করা হয়, যেটা আসলে মানে এই লেভেলে পড়ারই কথা না। মানে মেইন কথা হচ্ছে সোলার প্যানেলে যে ফটো ইলেকট্রিক ইফেক্ট ইউজ করা হয়, এই ব্যাপারটাই পুরোটা ভুল। সোলার প্যানেলে ফটো ইলেকট্রিক ইফেক্ট ইউজ করা হয় না, ঠিক আছে। ওকে, আমাদের ক্লাসের অনেক টাইম হয়ে গেছে। আমরা হচ্ছে কি করব, অনেকগুলা সিকিউ এমসিকিউ ছিল, এগুলো হচ্ছে হ্যাঁ তোমাদের দেখি রেকর্ড করে দিয়ে দিব, রেকর্ডেড ক্লাসটা দেখে নিও, ঠিক আছে। 1-2টা রেকর্ডেড ক্লাস দিব অ্যাডভান্স প্রবলেমে, যাতে এই চ্যাপ্টার নিয়ে অ্যাটলিস্ট তোমাদের কোনো কনফিউশন না থাকে, বা একাডেমিক অ্যাডমিশনে বা এইচএসসি তে যে জায়গায় পরীক্ষা দাও, যাতে ভালো করতে পারো অ্যাটলিস্ট এই চ্যাপ্টার থেকে, ঠিক আছে। ওকে, আচ্ছা, রেকর্ডেড ক্লাসগুলো করে নিও, ঠিক আছে। রেকর্ডেড ক্লাসগুলো করে নিও, ভাই হচ্ছে তোমাদের জানাই দিব যে কবে রেকর্ডেড ক্লাস যাচ্ছে, আর কতক্ষণের রেকর্ডেড ক্লাস যাচ্ছে, ঠিক আছে। সোবানা বলতেছি জিমি, আরে না, জিমি ভাই ভালো মানুষ, জিমি ভাই তুমি চিনো না, ঠিক আছে। উনি হচ্ছে অনেক ভালো মানুষ, তোমরা আসলে হচ্ছে শিখর ক্যাম্পাস আসলে ওনার সাথে কথাবার্তা বললে বুঝবা, উনি ভালো মানুষ, অনেক ভালো মানুষ, বুঝো না। ওকে, সবাই ভালো মতো পড়ে ফেলো যে চ্যাপ্টার গুলো পড়া হয়েছে, এক্সরে, ব্ল্যাক বডি রেডিয়েশন, আর হচ্ছে ফটো ইলেকট্রিক ইফেক্ট। ফটো ইলেকট্রিক ইফেক্টে আরো কিছু 2-3টা টপিক ছিল, এগুলো হচ্ছে দেখি ভাই দিয়ে দেওয়ার ট্রাই করবো। আর মেইন বই থেকে জিনিসপাতিগুলো একটু দেখে নিবা। স্পেশালি হচ্ছে এক্সরে কিছু ব্যবহার আছে, ঠিক আছে। যারা মেডিকেল এক্সপিরিয়েন্ট, যদিও ভাই মেডিকেলদের কিছু বলি না, তাও বলে দিচ্ছি, যারা মেডিকেল এক্সপিরিয়েন্ট আর স্পেশালি যারা হচ্ছে অ্যাডমিশনের মধ্যে যেখানে এমসিকিউ আছে, যেমন বুয়েট প্রিলি হয়, ঢাবিতে হয়, অলমোস্ট সব জায়গায় হয়। সো ওই সব জায়গার জন্য কি করবা, এক্সরের কিছু প্র্যাকটিক্যাল ব্যবহার আছে। তারপর হচ্ছে এক্সরে থেকে যে ফোটন বের হয় এবং আলো থেকে যে ফোটন বের হয়, এই দুইটার কম্পিটিশন আছে, বইয়ের মধ্যে সুন্দর মতো দেওয়া আছে, ঠিক আছে। ওই জিনিসপাতিগুলো একটু পড়ে নিবা, ওই স্পেসিফিক ওই দুইটা জিনিস ভালো মতো পড়বা, ঠিক আছে। ভালো মতো পড়, যদি কোনো পয়েন্ট বুঝতে অসুবিধা হয় গ্রুপে পোস্ট দেবা, ভাইকে মেনশন করে, ভাই বুঝাই দিব, ঠিক আছে। ওকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আবার নেক্সট কোনো ক্লাসে, নেক্সট ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ সবাইকে।